প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং সকলের প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত 914 থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল। প্রিয় দর্শক, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেল আইকনে ক্লিক করুন। মনে রাখবেন, আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। প্রিয় দর্শক, তাহলে আর কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প, গল্পের ভূত 914। প্রিয় দর্শক, আজকের গল্প নরখাদক পর্বে আপনাদেরকে স্বাগতম। বিয়ের পর এই প্রথমবার নবনীকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছে রজত। যাচ্ছে বললে ভুল হবে, রজতকে এক প্রকার জোর করেই নিয়ে যাওয়া হচ্ছে। নবনী শহরের মেয়ে, জন্ম থেকেই শহরের বুকে বেড়ে উঠেছে সে। গ্রাম বাংলা সম্পর্কে তার জ্ঞানের পরিধি ওই মোবাইলের স্ক্রিনে যতটুকু দেখে ঠিক ততটুকুই। তাই গ্রাম দেখবার প্রবণতাটাও তার ভিতরে একটু বেশি কাজ করে। তবে এতদিন চুপচাপ থাকলেও কয়েকদিন আগে ফেসবুকে গ্রাম বাংলার একটা প্রতিবেদন দেখার পর নবনীর মাথায় সেই গ্রামে যাওয়ার ভূত চেপে বসেছে, যা আর নামেনি। উঠতে বসতে খেতে ঘুমোতে সব সময় তার একটাই কথা, চলো না এবার গ্রাম থেকে ঘুরে আসি। কথায় কাজ হচ্ছিল না দেখে শেষমেশ তাদের চিরাচরিত ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো। গ্রামে না নিয়ে গেলে নাকি সে এক মুঠো দানা পানিও মুখে তুলবে না। কি একটা মুশকিল! বউকে অদ্ভুত একটা সুন্দর দেখাচ্ছে, আর সেই অদ্ভুত সুন্দর সেই বউকে অভুক্ত রেখে নিজেও ভরপেটে খেতে পারবে না। পড়েছে এক মহা ফ্যাসাদে। বউ মেয়ে মানুষ, তাদের না খেয়ে থাকার ক্ষমতাটা জন্মসূত্রে পাওয়া, কিন্তু রজত তো আর পারে না। তাই অগত্যা নিজের পেট বাঁচাতে আর বউকে খুশি করতে অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে হয়েছে তাকে। এক ঝড়ের রাতে বজ্রপাতে রজত তার বাবা মাকে হারানোর পর সেই যে শহরমুখী হয়েছিল, তারপর আর কখনো গ্রামে যায়নি সে। যায়নি বললে ভুল হবে, বেদনাদায়ক স্মৃতির সম্মুখীন হতে চায়নি। তাই গ্রামটাকে ভুলে থাকতে চেয়েছে সব সময়। কিন্তু এবার নবনীর জোড়াজুড়িতে দীর্ঘ 3 বছর পর আবার সেই মাতৃছায়ায় যাচ্ছে রজত। অফিস থেকে সপ্তাহখানেকের ছুটি নিয়েছে সে। আগামীকাল ভোরেই রওনা দিবে, তাহলে সন্ধ্যার আগেই গ্রামে পৌঁছে যাওয়া যাবে। সেই মোতাবেক বাসের টিকিটও কেটেছে 2 জন। রজত সন্ধ্যায় অফিস থেকে ফিরে নবনীর তোড়জোড় আর ব্যাগ গোছানো দেখে অবাক হয়ে বলল, তুমি কি গ্রামের থেকে যাবে নাকি? দেখো, আমি কিন্তু 1 সপ্তাহের বেশি একটা দিনও থাকতে পারবো না, বলেই দিলাম। নবনী ব্যাগ গোছাচ্ছে আর রজতের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, 1 সপ্তাহ হোক আর 1 দিন হোক, প্রয়োজনীয় যা যা লাগে তা নিতে হবে তো, তাই না? গ্রামে যাওয়ার পর এইটা দাও ওইটা দাও কোথায় বলবো? অগত্যা মুখে তালা সেটে বসে রইল রজত। সেদিন রাতে সব কিছু গোছগাছ সেরে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ল 2 জনে। কিন্তু বাস স্ট্যান্ডে এসে বাঁধল আরেক ঝামেলা। রজত যেই বাসের টিকিট কেটেছিল সেই বাসটিতে যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে ভোরের ট্রিপটা বাতিল করে দুপুরে করা হয়েছে। বাসের যাত্রীরা কিছুক্ষণ কাউন্টারে গিয়ে চিল্লাচিল্লি করলো সবাই। রজতেরও খানিকটা রাগ উঠল, কিন্তু সে অন্যদের মতো চিৎকার চেঁচামি না করে নিজেকে দমিয়ে রাখল। যান্ত্রিক ত্রুটি হলে আর তাদেরই বা দোষ কি? অগত্যা যাত্রী ইউনিটের জন্য বরাদ্দ করা রুমে নবনীকে নিয়ে চুপচাপ বসে রইল রজত। দুপুর 12টায় বাস ছাড়ল। বাসের ভিতরে যাত্রীদের সবার মাঝে তখন গরম গরম ভাব। তবে নবনীর সেসবের তোয়াক্কা নেই। সে একের পর এক প্রশ্ন করে রজতের মাথা খাচ্ছে আসার পর থেকে। নিজের বউ না হলে এতক্ষণে নির্ঘাত সুপারভাইজারকে বলে সিট বদলে ফেলত সে। দীর্ঘ 9 ঘন্টা জার্নি করার পর লাস্ট স্টপেজে যখন বাসটা আসলো তখন ঘড়িতে প্রায় 10টা বাজে। এদিকে একটু পর বৃষ্টি হওয়াতে বাস আসতেও খানিকটা দেরি হয়েছে। এখন বাসের ভিতরে যাত্রী বলতে শুধু রজত আর নবনী। নবনী এতক্ষণ ঘুমিয়েই ছিল। স্টপেজে আসতেই তাকে ডাক দিল রজত, এই নবনী উঠো, এসে পড়েছি। রজতের ডাকে নবনীর ঘুম ভাঙতেই হুড়মুড়িয়ে উঠে চোখ ডলতে ডলতে বলল,
আমি কি ঘুমাচ্ছিলাম? রজত খানিকটা হেসে বলল, না, জেগেছিলে। আচ্ছা, এখন ওঠো। বাসের হেল্পার দুজনকে নামিয়ে দিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। বাস থেকে নামতেই বাসটা দ্রুত বেগে আবার অন্ধকারে মিলিয়ে গেল কিছুক্ষণের ভিতরে। বাস থেকে নামতেই হালকা শীত করতে লাগলো নবনীর। সে ব্যাগ থেকে একটা কোট বার করে গায়ে দিতে দিতে বলল, এ আবার কেমন স্টপেজ? কোনো জনমানব নাই, একটা রিক্সা ভ্যান নাই, এমনকি কোনো আলোর ব্যবস্থাও নেই। পুরো স্টপেজে দেখি শুনশান আর অন্ধকার। রজত তার হাতের ব্যাগটা তুলে নিয়ে বলল, এমনটা তো কখনো থাকে না। হয়তো বৃষ্টি হচ্ছে দেখে সবাই বাড়ি গিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। নবনীতার কণ্ঠে খানিকটা অভিমান, সেই সাথে বিরক্তি মেশানো কণ্ঠে বলল, আমরা এখন যাব কিভাবে? কিভাবে আবার? পা গাড়ি দিয়ে? রিক্সা ভ্যান না পেলে আর কি করার? পায়ে হেঁটেই যেতে হবে। কত দূর তোমার বাড়ি? নবনীর কথার উত্তরে রজত এবার সামান্য মেধি হেসে বলল, এই বৃষ্টি ভেজা রাতে ভিজে যদি জ্বর সর্দি না বাঁধতে চাও তাহলে পায়ে হেঁটেই যেতে হবে। আর আমাদের বাড়ি এখান থেকে বেশি দূর নয়, এই আধা ঘন্টার মতো হাঁটলেই পৌঁছে যাব। হায় হায়, কি বলো? তাহলে তো বেশটুকু দূরের পথ। এখানে দাঁড়িয়ে কথা বলা থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাতে তো আর পথ কমবে না। চলো হেঁটে গিয়ে সামনে দেখি কিছু পাই কি না। কথাগুলো বলে দুজনে মেইন রোড ছেড়ে গ্রামের পথে রওনা দিল। এই গ্রামটার নাম হাড়িকাটা, আর তারপর কুসুমপুর, রজতের গ্রাম। তবে দুটো গ্রামই একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল বললেই চলে। মেইন সড়কটা পাকা হলেও ভিতরের রাস্তাগুলো বেশিরভাগই ইট আর মাটির। ঘরবাড়িও তেমন খুব একটা কাছাকাছি নয়। একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব প্রায় 40 থেকে 50 গজের মতো। একে তো বৃষ্টির কারণে সবাই যে যার মতো বাড়ির ভিতরে, তারপর আবার লোডশেডিং, আর রাস্তার ধারে দু একটা দোকানপাট আছে, সেগুলো বৃষ্টির কারণে বেশি রাত অবধি খুলে রাখেনি। সব মিলিয়ে এই বৃষ্টি স্নাত রাতে জনমানবহীন গ্রামটা কেমন জানি গা ছমছমে হয়ে উঠছে। অদূরের মাঠ আর আমবাগান থেকে নানান রকমের বন্যপ্রাণীর শব্দ কানে ভেসে আসছে। রাস্তার পাশে ডোবাতে বর্ষার পানি জমে অসংখ্য ব্যাঙ তারই স্বরে ডেকে চলছে অনবরত। নবনী শহরের মেয়ে, ছোট থেকে আলোর মাঝেই বড় হয়েছে সে। গ্রামে প্রথমবার এসে এমন বৃষ্টি আর অন্ধকারে পথ চলাটা তার জন্য একটু কষ্টই সাধ্য। রজতের ডান হাতটা শক্ত করে বগল দাবা করে ধরে রেখেছে, আর একটু পরপর জিজ্ঞেস করছে, আর কত দূর? রজত নবনীর এই কথার উত্তরে বারবার কথায় বলছে, এই তো আর একটু সামনে। খানিকটা পথ এগিয়ে যেতেই সশব্দে একটা বন্য জানোয়ার আর জানোয়ারের আর্তনাদে নবনী ভয়ে চমকে উঠে রজতের বুকে নিজেকে গুটিয়ে নিল একবারেই। তারপর রজতকে শক্ত করে ধরে বুকে মুখ লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কিসের ডাক ওইটা? রজত হো হো করে হেসে উঠল আর বলল, এটা তো হচ্ছে খেক শিয়াল। শিয়ালের ডাকও শুনুনি কখনো? শিয়াল অমন ভয়ঙ্কর করে ডাকে, একটুর জন্যও তো প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল আমার। ভয়ের কিছু নেই। বৃষ্টির দিনে গ্রামাঞ্চলে একটু একটু শিয়ালের হাঁক ডাক পড়ে, তবে ছুটে এসে কামড়ানোর কোনো ভয় নেই। এই বৃষ্টির ভিতরে গর্ত থেকে বের হতে হবে, তাই ওরা বের হয়। নবনীকে শান্ত করিয়ে তারপর আবার দুজন মিলে হাঁটতে লাগলো সরু রাস্তাটা ধরে। এতক্ষণ সব কিছু ঠিকঠাক থাকলেও খানিকটা এগিয়ে গেলেই সামনে একটা বট গাছ পড়বে। সেটা মনে হতেই রজতের বুকটা ডিপ ডিপ করে উঠল। ওই বট গাছটা যে খুবই সুবিধার নয় তা রজত ভালো মতোই জানে, আর সেই জন্যই সন্ধ্যার আগে পৌঁছতে চেয়েছিল। কিন্তু বাস নষ্ট আর দুর্যোগের কারণে সেই রাতই হলো। একটা সময় দুর্গাপুজো আর লক্ষ্মী পুজো আসলেই ওই বটগাছের নিচে কত জমজমাট মেলা বসতো, কত আয়োজন হতো। আশেপাশের 2-4 গ্রামের মানুষ সেই মেলা দেখতে আসতো। রজতও অনেকবার এসেছে, তবে একদিন ভোরে এলাকার ওই একটা পাগলিকে গাছের ডালের সাথে মৃত অবস্থায় ঝুলতে দেখার পর তখন থেকে মেলা বন্ধ হয়ে গিয়েছে। তারপর ধীরে ধীরে জনমানব শূন্য হয়ে গেছে, আর গাছটা দিনকে দিন ভুতুড়ে গাছ হিসেবেই পরিচিতি পায় গ্রামবাসীর মুখে।
রজত তখনও ছিল ওই বটগাছটার আশপাশ দিয়ে। দিনের বেলাতেও কেউ যেতে সাহস পেত না, কারণ ওই গাছটাতে নাকি সেই পাগলিটার আত্মাটা অশরীরী হয়ে বাস করত। গ্রামের অনেকেই সেই পাগলিটার রক্তশূন্য ফ্যাকাশে শরীর আর মণিহীন একজোড়া চোখকে দেখেছে। কয়েকজন খুনও হয়েছিল সেই সময়। পরে এক তান্ত্রিককে ডেকে গাত্রবন্ধন করে ওই গাছকেই পাগলিটাকে আটকে রাখা হয়েছিল। কিন্তু এত বছর পরও কি সেসব আছে? আর যদি থাকে তাহলে না জানি এই রাতে কি অনিষ্ট লেখা আছে কপালে। এসব ভাবতে ভাবতে রজত তার সহধর্মিণীকে নিয়ে এগিয়ে যেতে লাগলো, আর মনে মনে সৃষ্টিকর্তার কাছে খুবই করে চাইল এই 3 বছর পর অন্তত বটগাছটাকে যেন এই রাতের বেলায় আর দেখতে না হয় তাদের। কিন্তু উপরওয়ালাও যেন আজ তাদের সাথে বিরোধ করে বসল। এতক্ষণ ধরে যে ভয়টা তার মনে ধীরে ধীরে উদয় হচ্ছিল, এখন অন্ধকারের মাঝেও অদূরে বিহাদাকার সেই বটগাছটাকে দেখতে পেয়ে রজতের বুকটা স্যাঁত করে উঠল। নবনীর গ্রাম দেখবার ইচ্ছে অনেক দিনের, তাই রজত তাকে গ্রামে আনার সময় ওই বটগাছটা সম্পর্কে কোনো কিছুই বলেনি। পাশে যদি আবার ভয় পায়, কিন্তু এই গুটগুটে অন্ধকার, তার উপর আবার বৃষ্টির রাত, না জানি গাছটার কাছাকাছি যেতে হয় এবং কি হতে কি হয়ে যায়। রজত মনে মনে খানিকটা ভীত সন্ত্রস্ত হলেও নবনীকে বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবেই হেঁটে যেতে লাগলো দুইজনেই। কিন্তু এই কাদামাটির পথ হেঁটে নবনীর ভীষণ ক্লান্ত লাগছে এখন, তাই রজত শত জোরাজুরি করেও নবনীকে নিয়ে আর হাঁটতে পারছে না। কিন্তু ভয়টা তখনই রজতকে পেয়ে বসলো যখন নবনী নিজের মুখে বলে উঠল, আরে এত জলদির কি আছে, চলো তুই গাছটার নিচে গিয়ে খানিকটা জিরিয়ে নেই, আমি আর হাঁটতে পারছি না। নবনীর মুখে কথাটা শুনে রজত এবার চমকে উঠল, কিন্তু নবনী সবটা জেনে গিয়ে ভয় পাবে ভেবে তাকে বুঝতে না দিয়ে বলল, সামনে একটা কালী মন্দির আছে, একবারে ওখানে গিয়েই বিশ্রাম নেব। এখন একটু জোরে পা চালাও, আবার বৃষ্টি নামতে পারে। বৃষ্টির নাম মুখে নিতেই খানিকটা পথ এগোতেই আবার ঝেপের বৃষ্টি নামল। রজত এবার তড়িঘড়ি করে বলে উঠল, নবনী আর একটু সামনেই মন্দিরটা আছে, দৌড় লাগাও, নয়তো দুজনকেই কাক ভেজা হয়ে ভিজতে হবে। কথাগুলো বলেই দুজনে দৌড় দিল। কিছুক্ষণ পর মন্দিরে দেখা মিলতেই নবনীকে সেদিকে দৌড়ে গিয়ে কালী মন্দিরের চাতালে ধপ করে বসে পড়ল হাত পা ছড়িয়ে। রজত তার পিছু পিছু গিয়ে দাঁড়িয়ে মুচকি এসে বলল, কি হলো শহুরে মেম সাহেব, এইটুকুতেই শেষ? এখন তো সরু রাস্তা, সাঁকো পার হওয়ার বাকিই পড়ে রইল। নবনী কটমট করে তাকিয়ে বলল, একদম মজা করবা না, তুমি জানতে এত দূরের পথ, তাহলে তোমার কাকাকে আসতে বললে না কেন? বলতে তো তিনি নিশ্চিত একটা রিক্সা বা ভ্যান ঠিক করে রাখতেন। রজত এবার খানিকটা অনুতাপের স্বরে বলল, আরে আমি কি জানতাম এমনটা হবে? বাস খারাপ হলে সেই দোষ কি আমার? হ্যাঁ তোমারই, সব দোষ তোমার। আমি আর হাঁটতে পারবো না, পা জোড়া ব্যথায় ফেটে যাচ্ছে একবারে। দুজনের কথার মাঝখানে এবার মন্দিরের চূড়া থেকে একটা মোটা কণ্ঠস্বর ভেসে আসতেই দুজনের সেদিকে তাকালো। দেখলো সিঁড়ির উপরে মন্দিরের মুখে সাধু গোছের একজন বৃহদাকার মূর্তিমানব দাঁড়িয়ে আছে। গলায় রুদ্রাক্ষরের মালা, কপালে ছাই জড়ানো চন্দন টিকা আর ত্রিশূলের লাল চিহ্ন আঁকা। ঠিক সাধু বললে ভুল হবে, তান্ত্রিক বললেই বেশি মানানসই হবে। নবনী তাকে দেখে হুড়মুড়িয়ে উঠে পড়ে রজতের পাশে গিয়ে দাঁড়ালো। লোকটা এবার ধীর পায়ে সিঁড়ির ধাপ বেয়ে নিচে নেমে আসল। রজত তাকে প্রণাম করে বলল, নমস্কার। লোকটা মুখে কোনো উত্তর না দিয়ে সামনের দুজন দণ্ডায়মান মূর্তির আপাদমস্তক ভালোভাবে দেখে নিয়ে গম্ভীর স্বরে বলল, বৃষ্টির সময় এত রাতে তোমরা এখানে কি করছো? রজত বিনয়ী হয়ে জবাবে বলল, আসলে পাশের গ্রামেই আমার বাড়ি। আমরা শহরে থাকি, অনেক দিন পর গ্রামে এসেছি। রাস্তায় বর্ষাটা খারাপ হয়ে গিয়েছিল, তাই একটু দেরি হয়েছে, যাওয়া স্টপেজে পৌঁছে আর কোনো গাড়ি পাইনি, তাই হাঁটতে হাঁটতে এই অবধি এসেছি। নরমূর্তিটা এবার মুখের ভাবটা স্বাভাবিক করে বলল, ও আচ্ছা। তারপর নবনীর দিকে কিছুক্ষণ ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মেয়েটা কি তোমার সহধর্মিণী? রজত বলল, হ্যাঁ। এবং হ্যাঁ বলতেই লোকটা তার গলা থেকে একটা লাল সুতো খুলে নবনীর হাতে দিয়ে বলল, নরম স্বরে বলল যে, দীর্ঘজীবী হও, আর এই সুতোটা সবসময় হাতে বেঁধে রেখো, তোমাদের মঙ্গল হোক।
কথাগুলো বলে তিনি প্রস্থান নিলেন, আর তার খানিক পর বৃষ্টি থেমে গেল। তারা দুজনেও সেখান থেকে বেরিয়ে এলো। রজত আর নবনী সে রাত্রে তার কাকার বাড়িতে গিয়ে উঠল। এত বছর পর ছেলে আর ছেলে বউকে পেয়ে কাকা কাকিমা তো মহা খুশি। এতটা পথ জার্নি করে আসতে সে রাত্রে আর খুব একটা কথা বলা বলি হলো না তাদের। ফ্রেশ হয়ে অল্প কিছু মুখে দিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, রজত শুনতে পেল বাহিরে কাকিমা গলা ফাটিয়ে আর্তনাদ করছে। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে বেরিয়ে আসতেই দেখলো পুরো উঠান রক্তে লাল হয়ে আসে। কাকিমা মাথায় হাত দিয়ে এক মনে বিলাপ করছে। তার সামনে গোটা কয়েক রাজহাঁস বিভিন্ন ছিন্ন ভিন্ন অবস্থায় পুরো উঠোন জড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে প্রবল আক্রোশে কেউ এই হাঁসগুলো গলা চেপে ধরে শরীর থেকে মাথাগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। পেটের নাড়ি ভুড়িও টেনে বের করে এনেছে। সে এক বিচ্ছিরি কাণ্ড। রজত ভয়ার্ত চোখে বিভীষিকাময় সেই দৃশ্য দেখেছিল। হঠাৎ করে পিছন থেকে নবনীর চিৎকার শুনে পিছনে তাকাতেই দেখল ঠিক তার পায়ের কাছে নবনী জ্ঞানশূন্য হয়ে রোয়াকি পড়ে রয়েছে। নবনীকে জ্ঞানশূন্য অবস্থায় দেখে রজত ব্যতিব্যস্ত হয়ে মেঝেতে পড়ে থাকা নবনীর চোখ মুখে পানির ছাটা দিতেই নবনীর চোখ মিলে তাকালো। তার চোখ মুখে যেন একরাশ ভয় এসে জড়ো হয়েছে ইতিমধ্যে। ভয়ার্ত দৃষ্টিতে একটাবার বাহিরের দিকে তাকিয়ে দেখল পুরো উঠান জুড়ে রক্ত ছড়াছড়ি হয়ে নাড়িভুড়িগুলো ছড়াছড়। রজত নবনীকে শান্ত করানোর জন্য নিজের দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, আরে এত ভয় পাচ্ছ কেন? মনে হয় গতকাল রাতে শেয়াল ঢুকেছিল, আর ঢোকার পর এই অবস্থা করে গিয়েছে। গ্রামে এমন ঘটনা অহরহ ঘটে। তুমি শহরে বড় হয়েছ, তাই প্রথম থেকে একটু ঘাবড়ে গিয়েছ। নবনী স্বাভাবিক হলে এবার দুজন রোয়াক ছেড়ে নেমে গেল উঠোনে। পুরো উঠোন রক্তে রঞ্জিত আর সাদা পালকে একবারে বিচ্ছিরি একটা অবস্থা হয়ে আছে। রতনের চোখ মুখে আতঙ্ক ফুটে উঠছে। সে কাঁচুমাচু হয়ে মায়ের পিঠের কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে। রতন কাকা কাকিমার একমাত্র ছেলে, বয়স 12 কি 13 হবে। বেশ সাদামাটা গড়ন আর সুন্দর মুখশ্রী। তবে এই মুহূর্তে সেই সাদা মুখটা ভয়ে লাল হয়ে উঠেছে। কাকিমা তখনও একমনে বিলাপ করে চলেছেন। রজত ধীর পায়ে এগিয়ে গিয়ে কাকিমার কাঁধে হাত রাখতেই কান্নায় ভেঙে পড়ে বলল, হাঁসগুলান আমার অনেক শখের আসছিল বাজান। এমন কইরা কেউ অবলা প্রাণীগুলোরে মারতে পারে? কেমনে মারছে হাঁসগুলোন রে বলো? আমি কি মরণ ঘুম দিছিলাম যে এতগুলো হাঁস ছটপট কইরাও মরল, অথচ আমি ঘুণা করেও টের পাইলাম না। রজত আর কাকিমাকে সান্ত্বনা দিতে বলল, হয়তো আমরা প্রবেশের পর বাড়ির গেট দিতে ভুলে গেছিলাম, আর সেই সুযোগে শেয়াল ঢোকে এই নৃশংসতা করে গিয়েছে। কাকিমা অমলি এবার কণ্ঠস্বর ভারী করে বলল, এই কাম কোনো শেয়ালের হইতে পারে না। শেয়ালে হাঁস ধরলে একখানা ধরব, আর তারপর পালাইয়া যাইব। নিশ্চয় অন্য কোনো জানোয়ারের কাম এইটা। এক রাতে এতগুলো অবলা প্রাণনাশের দুঃখ অমলির মনটাকে বেদনায় সিক্ত করে তুললেও গৃহকর্মের কাজ আর বাড়ির আশা নবাগত ছেলে বউয়ের সামনে তা বেশিক্ষণ টিকল না। তার প্রাণের চেয়েও ঢের প্রিয় হাঁসগুলোকে হারানোর ব্যথায় ব্যথিত হলেও তা অন্তরে চাপা রেখেই আবার নিজেকে স্বাভাবিক করে ফেলল। বাড়িতে এত বছর পর ছেলে আর ছেলের বউ এসেছে। এইসব নিয়ে থাকতে গেলে কি আর চলে গিন্নিদের? নিজেকে শক্ত করে নিয়ে সারা উঠোনময় ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত আর নাড়িভুড়িগুলো পরিষ্কার করে আবার সব কিছু আগের মতো করে ফেলল সে। খানিকটা বেলা গড়াতেই হরিহর চাটুর্যে বাজার থেকে ব্যাগ ভর্তি বাজার করে এনে গিন্নিকে ডাক দিয়ে বলল, কই গো, বাজারের ব্যাগটা ধরো। রজতটা আবার কাতলা মাছের মাথার মুড়িঘণ্ট খাইতে খুব পছন্দ করে। পোলাডার লাইগা মুড়িঘণ্ট রাইন্দ, শহরে কি খায় না খায়। রান্নাঘরে হরিহর চাটুর্যের স্ত্রী অমূল্যী রান্না করায় ব্যস্ত ছিল। কর্তার হাঁক ডাক শুনে পাশে বসে থাকা নবনীকে মমতার স্বরে বলল, বৌমা, গিয়ে দেখো তো তোমার কাকা কি নিয়ে আইলো। নবনী ততক্ষণাৎ রান্নাঘর থেকে বেরিয়ে হরিহর চাটুর্যের সামনে গিয়ে মাথা নত করে প্রমাণ করে মিষ্টি স্বরে বলল, বাজারের ব্যাগটা আমাকে দিন, কাকিমা রান্নায় ব্যস্ত আছেন। হরিহর নতুন বউয়ের এমন কথায় জিহ্বা কাটল। তারপর বলল, তুমি আবার রান্নাঘরে কেন গেছো বৌমা? তুমি কয়দিনের জন্য ঘুরবার আইছো? গ্রামখানা ভালো কইরা ঘুইরা ঘুইরা দেখো,
রজতটাও না হয়েছে একদম ওর বাবার মতো। বউটাকে কোথায় একটু গ্রামটা ঘুরে দেখাবে, তা না, কোথায় সেই বদ হারামজাদাটা। নবনী মৃদু হেসে বলে উঠল, সে তো রতনকে সাথে নিয়ে একটু বার হলো। আচ্ছা, এখন বাজারের ব্যাগটা দিন তো, বিকেলে না হয় আবার বার হব। আর তাছাড়া কাকিমার পাশে বসে বসে গল্প করতে বেশ ভালোই লাগছে। হরিহর চাটুর্যে আর কথা না বাড়িয়ে নবনীর হাতে বাজারের ব্যাগটা তুলে দিয়ে রোয়াকে গিয়ে বসল। নবনীয় ব্যাগটা নিয়ে সোজা রান্নাঘরে ঢুকে গেল। রান্নাবান্নার কাজ করতে করতে কখন যে সকাল পেরিয়ে দুপুর গড়ালো দুজনের কেউ বুঝতে পারল না। কাকিমার মুখে গ্রাম বাংলার গল্প শুনতে নবনীর বেশ লাগছে। নবনীর রান্নাঘরের দুয়ারে বসে কাকিমার মুখে সেই গল্প শুনছিল এক মনেই। এমন সময় পাশের বাড়ির একজন বৃদ্ধা এসে দুয়ারে দাঁড়ালো। বৃদ্ধার বয়সটা আনুমানিক 70 মাথায় ছনের মতো একগোছা পাকা চুল, গায়ের চামড়া একেবারে জড়সড় আর মুখখানা বিবর্ণ। বৃদ্ধার নাম হচ্ছে বিন্দু। এলাকার সবাই তাকে বিন্দু মাসি বলেই ডাকে। বিন্দু মাসি দুয়ারে দাঁড়িয়ে খানিকক্ষণ এক দৃষ্টিতে নবনীর দিকে তাকিয়ে আছে, আর নবনীকে খানিকটা অপ্রস্তুত হয়ে অমলিকে উদ্দেশ্য করে বলল, কাকিমা উনি কে? অমলি সেদিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আরে বিন্দু মাসি যে, কখন আইসো? দাঁড়াইয়া কেন আসো? আসো, বসো বসো। বৌমা, মাসিমারে মাদুরটা দাও তো। নবনী চটজলদি কাকিমার হুকুম তামিল করতে উঠে দাঁড়িয়ে মাদুরটা দুয়ারে বিছিয়ে দিতেই বৃদ্ধা মাদুরের উপর আরাম করে বসে আবারও নবনীর দিকে আগের মতো করেই কিছু একটা দেখার ভঙ্গিতে তাকিয়ে রইল। নবনীর কাছে বিষয়টা এখন রীতিমতো আরও বেশি অস্বস্তি আর খানিকটা বিরক্তও লাগছে। সে অমলুকে বলল, কাকিমা আমি একটু রুমে যাই। অমলি ব্যস্ত ভরে জবাবে বলল, আচ্ছা যাও। পোলাটা আবার কখন আইব? সেই 7 সকালে বার হইছে, একবার ফোন দিয়ে খোঁজ নাও তো বৌমা। নবনী মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে ঘরে চলে গেল। বৃদ্ধা নবনীর উঠে যাওয়া থেকে ঘরে ঢুকবার আগ পর্যন্ত চোখ মুখে ভাব শক্ত করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তারপর নবনী রুমে ঢুকে পড়ল। এবার অমলির দিকে দৃষ্টি ঘুরিয়ে বলল, হ্যাঁ গা বউ, শুনলুম তোমাগো হাঁসগুলোরে নাকি রাইতের বেলায় জানোয়ার আইসা খামছে খুমছে মারছে, সারা উঠান জুইরা জুইরা ছিটাইয়া পুইরা আসিল। বিন্দুমাসির এখন কথায় অমলের বুকে চেপে রাখা ব্যথাটা যেন আবার চড়া দিয়ে উঠল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ মাসি, আমার আর কত স্বাদের হাঁস আছিল সেইগুলো। আমার পুলা কতবার কইছে একটা জবাই দিয়ে খাওয়ানোর লাইয়া, আমি তার কথা শুনি নেই। তাই দেখো মায়ের কি লীলা, এক রাইতে সবগুলান রাক্ষসের পেটে চলে গেল শেষমেশ। হরিহরের মুখে সবই শুনলাম, তাই আমার তো মনে হয় না তোর হাঁসগুলো কোনো 4 পায়ে জানোয়ারে মারছে। অমনি এবার চমকে উঠে বৃদ্ধার দিকে তাকিয়ে বলল, কি কও মাসি, এমন কাম জানোয়ার ছাড়া আর করবো কে ডায়? আছে আছে, আমাকে চারপাশেই জানোয়ার ছাড়াও আরো অনেক কিছুই আছে। ওই মাইয়াটা তোমার কি নতুন বউ? অমনি বিষণ্ণ খানিকটা কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, হ, আমাকে রজতের বউ, ভারী মিষ্টি, মুখখানা দেখছো একবারে লক্ষ্মীর প্রতিমার মতো দেখতে। বিদ্যাবার মাথুর থেকে উঠে অমলির কাছে ঘেঁষে চাপের স্বরে বলল, কালকে রাইতে আমি একবার বাইরে উঠছিলাম, তখন তোমাকে বাড়ির উঠানে একটা নারী মূর্তিকে দেখছি আমি, খোলা চুলে হাইটা বেড়াইতেছিল। আমার তো বউডারে ঠিক লাগতেছে না। শহরে মাইয়া ধর্মকর্মের আর কি বুঝে, আবার শুনলাম অনেক রাইতে আইছে। অত রাইতে কি আর মাইয়া মানুষের জন্য রাস্তাঘাট ঠিক লাগে? তুমি কও, এত তোমার হাঁসগুলানের কোনো জানোয়ারে বিচ্ছুর কিচ্ছুটি করলো না। গতকাল রাইতে তোমাগো শহরে বৌমা বাড়িতে পা রাখতে না রাখতেই এতগুলান হাঁস মইরা গেল। আমার তো মনে হইতাছে তোমাগো বৌমার ভিতরে কোনো সমস্যা আছে। অমলের নিজের শাশুড়ি বেঁচে নেই, তাই এই বৃদ্ধাকে সে শাশুড়ির মতোই দেখে। তা নাহলে তার এহেন কথার উত্তরে সে 2-4টা কথা শুনিয়ে দিত। কিন্তু সম্মানের খাতিরে অমলি বৃদ্ধার সব কথাগুলো দাঁতে দাঁত চেপে হজম করে নিয়ে বলল, মাসি, আমার হাতে এখন অনেক কাম, তুমি বরং পরে আইসো। অমলি এই কথার দ্বারা তার প্রতি একরাশ বিরক্ত আর অবজ্ঞা ঝেড়ে ফেলল। সেইটা আর তার বুঝতে বাকি রইল না। তাই আর কথা না বাড়িয়ে মুখ বাঁকিয়ে বলল,
আমার কথাটা মাথায় রাইখো বউ, আমি মিশামিশি কিছুটি বলিনি কখনো। তারপর উঠে দাঁড়িয়ে বেরিয়ে গেল। তবে বৃদ্ধা চলে যেতে যেতেই অমলির মনে বেশ কিছু প্রশ্নের দানা বাঁধিয়া গেল, কিন্তু অমলি সেসবে মাথা না ঘামিয়ে আবার রান্নাঘরে মনোযোগ দিল। দুপুরের মধ্যাহ্নভোজ সেরে সবাই অনেকক্ষণ গল্পগুজব করলো একসাথে বসে। তারপর খানিকটা বেলা পড়লে রজত নবনীকে সাথে করে প্রথমে তার পৈতৃক ভিটা দেখতে নিয়ে গেল। এক সময় চাকচিক্যময় ছোট্ট একচালা বাড়িটা এখন প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। যত্নের অভাবে ধুলোবালি জমে জরাজীর্ণ হয়ে আছে। রজত বাড়ির চৌকাঠে হাত ঠেকিয়ে মাটির ছোঁয়া নিয়ে মাথায় স্পর্শ করল। নবনীকে দেখল রজতের চোখ জোড়া জলে ভরে উঠেছে। অশ্রুসিক্ত নয়নে ভঙ্গুর বাড়িটার দিকে তাকিয়ে রয়েছে সে। চোখের এক জল সেই শৈশবের স্মৃতি আর বাবা মাকে চিরতরে হারিয়ে ফেলার বেদনার বহিঃপ্রকাশ তার বুঝতে বাকি রইল না নবনীর। বেশ কিছুক্ষণ বাড়িটারে দেখলো এবং সময় কাটালো। তারপর আবার দুজনেই বেরিয়ে এলো। গ্রামের মেঠোপথ, সরু নদী, বর্ষার খাল সব কিছু ঘুরে ঘুরে দেখলো নবনী আর রজত। সারা বিকেল ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়ি ফিরল দুজনে বাড়িতে ফিরতেই দেখলো কাকিমা তাদের জন্য নানান পদের মিষ্টান্ন, পায়েস, দুধ পিঠা বানিয়ে ধরে ধরে সাজিয়ে নিয়ে অপেক্ষা করছে। রজতের মিষ্টি খাবার বেশ পছন্দ, তবে নবনীর ফিটনেসের চক্করে সে মিষ্টি খাবার কথা ভুলেই গিয়েছিল এই কয়েক বছর। আজ এত বছর পর গ্রামের খাঁটি দুধের তৈরি কাকিমার নিজ হাতে বানানো মিষ্টান্ন খাবার দেখে আর লোভ সামলাতে পারল না রজত। বিছানো মাদুরে বসে পড়ে এক এক পদ করে মুখে দিতেই অমৃত স্বাদে তার চোখ বন্ধ হয়ে এলো। রাতের নৈশভোজ সেরে সবাই মিলে আবার কিছুক্ষণ গল্পগুজব করে সবাই যে যার মতো ঘুমোতে চলে গেল। আজকে ভরপেট খেয়ে রজত বিছানায় গা এলিয়ে দিয়ে সমানে মুড়ামুড়ি করছে আর নবনীকে আয়নার সামনে বসে বসে চুলের বেনি খুলতে দেখছে। হঠাৎ করে নবনী টুল ছেড়ে উঠে তাদের সাথে নিয়ে আসা ব্যাগটার কাছে গিয়ে একটা কাপড় হাতে নিয়ে রজতের দিকে ঘুরে তাকিয়ে বলল, তুমি কি ব্যাগে হাত দিয়েছিলে? রজত মোড়ামুড়ি করতে করতে বলল, কই না তো, কেন? নবনী কাপড়টা বাড়িয়ে দিয়ে বলল, তাহলে এই কাপড়টা ব্যাগ থেকে বার করলা কেন? রজত তাচ্ছিল্যভাবে ভঙ্গিতে বলে উঠল, আমি কি জানি, তুমি হয়তো কোনো এক সময় পরার জন্য বার করে রেখেছ। আরে না, আমি ওই কাপড়ে হাতই দিইনি এখনো। দেখেছো না কাপড়টা পুরো এলোমেলো হয়ে আছে, দেখে মনে হচ্ছে কেউ শরীর থেকে খুলে এনে রেখে দিয়েছে। রজত এবার খানিকটা হেসে উঠে বলল, তাহলে নিশ্চয়ই কোনো পেতনি তোমার শাড়িটাকে খুব মনে ধরেছিল, তাই হয়তো একটু পরার জন্য নিয়ে গিয়েছিল, শখ মিটে যাওয়াতে আবার ফিরিয়ে দিয়ে গেছে। চুপ থাকো তুমি। আরে বাদ দাও না, এখন শাড়ি রেখে জলদি আলো নিবা, প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার। অগত্যা নবনী শাড়িটা আবার ব্যাগের ভিতর ভাঁজ করে রেখে দিয়ে আলোটা নিভে বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ করে ঘুমের ভিতর বাথরুমের চাপ আসতেই নবনীর ঘুমটা ভেঙে গেল। বিছানায় শুয়ে খানিকক্ষণ মুচড়ামুচড়ি করে ভাবল রজতকে ডাক দিব, কিন্তু নাকি সে একাই যাবে। শহরে হলে সে একাই উঠে যেত, কিন্তু গ্রামের পরিবেশে সে কখনোই এই রাতের বেলায় বাথরুমে যায়নি। তার উপরে আবার গ্রামের বাথরুমগুলো হয় সব ঘরের বাইরে, একা যাওয়াটা তার সাহসে কুলোবে না। লজ্জাশরম ভুলে পাশ ফিরে তাকাতেই রজতকে ডাকতে গিয়ে দেখলো বিছানায় রজত নেই। ভাবলো হয়তো রজত বাথরুমে গিয়েছে। রাতে যে হারে ভরপেটে খেয়েছে, বাথরুমে না গিয়ে উপায় আছে? নবনী বিছানা ছেড়ে উঠে ঘরের বাল্বটা জ্বালাতে গিয়ে দেখলো লোডশেডিং হয়েছে, আলো জ্বলছে না। বালিশের নিচে থাকা মোবাইলটা হাতে নিয়ে টর্চের জ্বালিয়ে দরজার দিকে খুলে বাইরে নামলো সে। বৃষ্টির আমেজ কেটে গিয়ে বাইরে বেশ জ্যোৎস্না ফুটে উঠেছে আজ। সেই সাথে হিমশীতল বাতাস বইছে সনসন করে। নবনীর একটু একটু শীত করছে, আর সেই বাতাসে চাঁদের আলোতে সব কিছুই বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। নবনী ফোনের ফ্ল্যাশটা বন্ধ করে ধীর পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। এবার বাথরুমের কাছাকাছি আসতেই নবনী ধীর গলায় রজতের নাম ধরে ডাক দিল, এই রজত, রজত, তুমি কি বাথরুমে? ভিতর থেকে কোনো উত্তর এলো না দেখে নবনী এবার আরেকটু জোর গলায় ডেকে উঠল, আরে এই রজত, তুমি কি বাথরুমে? আমার খুব জোর বাথরুম পেয়েছে, প্লিজ বার হও না। কিন্তু এবারও বার হলো না দেখে সাহস করে বাথরুমের দরজায় কয়েকটা টোকা দিতেই দেখলো দরজাটা খোলা। প্রকৃতির চাপে আড়ষ্ট হয়ে নবনী তখন বিচ্ছিরি অবস্থা। সে মোবাইলের আলো জ্বালিয়ে বাথরুমের দরজাটা খুলে ভিতরে ঢুকতে যাবে, ঠিক তখনই
তার মনে হলো অন্ধকারে কেউ একজন তার পিছনে এসে দাঁড়িয়েছে। কাদের কাছে সেই মানুষটার ভারী নিঃশ্বাস পড়ছে ক্রমাগত। নবনী এবার রাগ ভরে জেগে বলে উঠল, দেখো রজত, সবসময় ঠাট্টা ভালো লাগে না। তুমি বাইরে দাঁড়াও, আমি আসছি, তারপর তোমার মজা দেখাবো। কথাটা বলেই বাথরুমের দরজাটা টেনে দিল নবনী। কাজ মিটিয়ে যখন বাথরুম থেকে বের হলো, দেখলো বাহিরে রজত নেই। ভাবলো হয়তো রুমে চলে গিয়েছে রজত। রাগে ফুঁসতে ফুঁসতে ঘরের দিকে এগিয়ে যেতে যেতে রজতকে কি বলে শায়েস্তা করবে তা সাজাতে লাগলো নবনী। কিন্তু কয়েক পা গিয়ে উঠোনের মাঝখানে যেতেই সে থমকে দাঁড়িয়ে গেল। মনে হলো তার সামনে দিয়ে কেউ একজন ঝড়ের বেগে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। নবনী কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কাঁপা কাঁপা চোখে উঠোনের চারপাশটা আরও একবার তাকিয়ে নিল। চাঁদের আলোতে চেটুজে বাড়ির ছোট্ট উঠানটা পুরো দৃশ্যমান এই রাতের বেলা। কিন্তু এদিক সেদিক তাকিয়েও সে কোনো কিছুই দেখতে পেল না। সমস্তটা তার মনের ভুল, এমনটা নিজেকে নিজে বুঝ দিয়ে আবার হাঁটতে লাগলো নবনী। কিন্তু ঘরের সিঁড়িতে পা রাখতেই তার কানে ভেসে উঠল টিউবওয়েলের পাশ ঘেঁষে থাকা হাঁসের ঘর থেকে সম্মিলিত কণ্ঠে অনেকগুলো রাজহাঁসের উচ্চস্বরে ডেকে ওঠার শব্দটা কানে আসতেই নবনীর শিরদাঁড়া বেয়ে কনকনে ঠান্ডা পানির স্রোত বয়ে গেল। এ কিভাবে সম্ভব? সকালে সে নিজের চোখে দেখেছে ঘরের সমস্ত হাঁসকে ছিন্ন ভিন্ন অবস্থাতে পুরো উঠোনময় ছড়িয়ে ছিটিয়ে থাকতে। তাহলে সে কি ভুল শুনছে? কান দুটো সজাগ হয়ে উঠল মুহূর্তেই। না, এ তার শোনার ভুল নয়। সত্যি সত্যি অনেকগুলো হাঁস একত্রে ডেকে চলছে ঘরটার ভিতর থেকে। ভয় মানুষের মস্তিষ্ককে গ্রাস করে ফেলে। তখন তার নিজের ভিতরে হিতাহিত জ্ঞান আর বোধবুদ্ধি লোপ পাওয়ার সাথে সাথে মনের ভিতরে অদম্য এক সাহসের সঞ্চার হয়। নবনীর ক্ষেত্রেও হলো ঠিক তেমনটাই। সে বুকে সাহস জমিয়ে পিছনে ফিরে ঘুরে আবার সন্তর্পে এগিয়ে গেল টিউবওয়েলের দিকে। আর সেই দিকে যেতেই তার বুকটা ছ্যাদ করে উঠল। চাঁদের জ্যোৎস্না মাখা সেই আলোতে সে দেখল অন্ধকারের মাঝে একটা ছায়ামূর্তি প্রবল আক্রোশে একটা ছোট বাচ্চার গলা কামড়ে ধরে আছে। মুখ থেকে টপ টপ করে সেই তাজা রক্ত তার চিবুকের উপর থেকে পরে ভিজে গিয়েছে। ছায়ামূর্তিটার চোখ জোড়া আগুনের ভাটার মতো জ্বলজ্বল করে জ্বলছে। নবনীকে দেখে এবার সেই ছায়ামূর্তিটা আক্রোশের স্বরে বলে উঠল, আমি অনেক ক্ষুধার্ত, আমার খাবার চাই, খাবার। কথাগুলো বলে হাতে থাকা বাচ্চাটার মাথাটা এক টানে শরীর থেকে আলাদা করে ফেলে বাচ্চাটার কাঁচা মাংস চিবিয়ে খেতে লাগলো সে। নবনীর নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না। চোখের সামনে এখন সে যা দেখছে সব কিছুই নিছক চোখের ভ্রম বা দুঃস্বপ্ন। তাই যেন হয়। সে চায় না এমন ভয়ানক লোমহর্ষক ঘটনার সাক্ষী হতে। সে খুব করে চাইতে থাকলো যেন এখনই রজত তাকে ধাক্কা মেরে তুলে দিয়ে বলুক, অফিসের জন্য তার লেট হয়ে যাচ্ছে, জলদি খাবার রেডি করে দাও। কিন্তু কোথায় সেসব? চোখের সামনেই সে বিভীষিকাময় মূর্তিটা তার সদন্ত বার করে ক্ষুধার্ত হায়নার মতো বাচ্চাটার কোমল দেহ থেকে খুবলে খুবলে মাংস মুখে তুলে তৃপ্তি সহকারে খাচ্ছে। অন্ধকারের নিস্তব্ধতায় যেন সেই নরশিশুর হাড় মাংস চিবিয়ে খাওয়ার শব্দ ক্রমাগত নবনীর কানে বাজতে লাগল। কটমট কসমস শব্দ করে গো গ্রাসে ভক্ষণ করে চলছে সমানেই। নবনী হতবিহ্বল হয়ে পড়ল এবং সেদিকেই শুধু তাকিয়েই আছে। ছায়ামূর্তির হাতে ধরা বাচ্চার চোখ জোড়া সেই আলো আধারির জ্যোৎস্নাতেও দেখতে পেল সে। ছলছল আর নিষ্প্রাণ চোখ জোড়া যেন তার দিকেই করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আকুতি মিনতি করে বলতে চাইছে, আমার খুব কষ্ট হচ্ছে। ছায়ামূর্তিটা তার হাত ধরে থাকা বাচ্চাটাকে গো গ্রাসে ভক্ষণ করার পর এবার নবনীর দিকে তাকাতেই নবনীর শরীরের সমস্ত রক্ত যেন পানি হয়ে গেল। সে খুব করে চাইছে এক দৌড় দিয়ে ছুটে গিয়ে রজতকে জড়িয়ে ধরতে, রজতের বুকের মাঝে নিজেকে লুকিয়ে ফেলতে, কিন্তু তার পা দুটো যেন মাটির উপর শক্তিতে জমে গিয়েছে।
ছায়ামূর্তিটা এবার দাবানলের মতো জ্বলতে থাকা চোখ জোড়া নিয়ে নবনীর দিকে ঘুরে তাকাতেই নবনীর ভয়ের চোটে হৃৎপিণ্ডটা এক লাফে বের হয়ে আসতে চাইল। এমন পাশবিকতায় দৃশ্য নবনীর মস্তিষ্ক আর নিতে পারল না। দু হাতে কান দুটো চেপে ধরে বুক ফাটিয়ে আর্তনাদ করে মাটির উপরেই বসে পড়ল সে। নবনীর চিৎকার শুনে ঘর থেকে হরিহর চাটুর্যে সহ তার বউ আর রজত বেরিয়ে এলো। নবনী তখনও মরিয়া হয়ে কান ফাটানো চিৎকার করে চলছে মাটিতে বসেই। রজত সেই দৃশ্য দেখে ছুটে গিয়ে নবনীর কাছে বসে পড়ে কান থেকে হাত দুটো সরিয়ে নিয়ে নিজের হাত নিয়ে বলল, কি হয়েছে আর এখানে বসে আছো কেন তুমি? নবনীর মুখ থেকে কোনো রকম কথা বার হচ্ছে না, সে যেন তার বাকশক্তি হারিয়ে ফেলেছে। পাশে দাঁড়িয়ে থাকা আমলি দেবী এবার নবনীর কাছে এসে বসে পড়ল। তারপর মুখে হাত দিয়ে অস্থিরতা নিয়ে বলল, কি হয়েছে বৌমা, আমাকে বলো। নবনী এবারও কোনো রকম উত্তর দিল না, শুধু একরাশ ভয় জানানো চোখের সামনে টিউবওয়েলটার দিকে তাকালো। নবনীর চোখে দৃষ্টি অনুসরণ করে রজত সহ বাকি দুজনও সেদিকে তাকালো, কিন্তু জ্যোৎস্নার আলোতে তেমন কোনো কিছুই দেখতে না পেয়ে রজত আবার বলল, কি আছে, কি দেখেছ ওখানে? অমলি দেবী এবার ছুটে গিয়ে ঘর থেকে ঠান্ডা পানি এনে গ্লাসটা নবনীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, বৌমা আগে জলটা খেয়ে নাও, তারপর সবটা শুনব। বাবা রজত, বৌমাকে আগে ঘরে নিয়ে চলো, বৌমা আগে ঠিক হোক, পরে না হয় শুনলেই হবে তখন। অমলি দেবীর কথা মতো রজত নবনীকে ধরে ঘরে নিয়ে এসে খাটে শুয়ে দিল। নবনীর চোখ মুখ থেকে তখনও ভয়ের রেশটা পুরোপুরি কাটেনি, সমানের থরথর করে কাঁপছে তখনও। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর ধীরে ধীরে নবনী স্বাভাবিক হয়ে উঠল। তখন সে কাঁপা কাঁপা স্বরে পুরো ঘটনা খুলে বলল। রজত ঘটনার বিশদ শুনে নিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি একা একা কেন বাথরুমে যেতে গিয়েছ? আমি তো ছিলাম, আমাকে ডাক দিতে পারতে। আর তুমি যেসব বলছো সেসব কি আদৌ হয় নাকি? হয়তো সকালে হাঁসগুলোকে ওভাবে পড়ে থাকতে দেখে সারাদিন নানা রকম ভাবনা ভেবেছিলে, যার দরুন রাতে ভুলভাল দেখেছ। নবনী এবার তার কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলল, আমি ভুলভাল দেখিনি, আমি স্পষ্ট দেখেছি একটা নারী ছোট একটা বাচ্চার শরীর থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছিল, আর সেই বাচ্চার তাজা রক্ত সেই নারীর চিবুক ভিজে গিয়ে মাটিতে টপ টপ করে পড়ছিল। আমি ভুল দেখিনি। আচ্ছা, তুমি তো ভুল দেখনি, তাহলে আমি গিয়ে দেখে আসি কোথায় সেই তাজা রক্ত পড়ে আছে। নবনী এবার রজতের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলল, না, তুমি একদম যাবে না ওখানে। ওর চোখে যে পরিমাণ আক্রোশ আর ক্ষুধা দেখেছে, আমিও তোমাকে খেয়ে ফেলবে। রজত এবার খানিকটা রাগ দেখিয়ে বলল, কি শুরু করেছো তখন থেকে? ঘুমের ভিতরে ভুলভাল দেখেছো তুমি? কাকা, তুমি গিয়ে দেখে আসো তো টিউবওয়েলের কাছে কোনো রক্ত পড়ে আছে কিনা। রজতের কথা শুনে হরিহর চাটুর্যের টর্চ নিয়ে বেরিয়ে গেল। তারপর কয়েক মিনিট পর ফিরে এসে নবনীর দিকে তাকিয়ে বলল, বৌমা, তুমি বোধহয় ভুল দেখেছ, কলের পাটাতে কোনো কিছুই নেই। হরিহর চাটুর্যের এই বক্তব্যের পর নবনী চুপ করে গেল। তার মানে কি সে এতক্ষণ ভুল দেখেছে? ভুল হলেই ভালো। এমন পাশবিক ঘটনা নিজের চোখে দেখবার চাইতে দুঃস্বপ্ন হওয়াটাই ঢের ভালো হয়। পরদিন ভোর থেকে আবার বৃষ্টি শুরু হলো। টিনের চালে ঝমঝম করে বৃষ্টির শব্দ কানে ভেসে আসছে। নবনীর ঘুম ভাঙলে রজত তার হাতে এক কাপ চা ধরিয়ে দিয়ে বলল, এখন কেমন লাগছে? নবনী চায়ের কাপটা হাতে নিয়ে বালিশে হেলান দিয়ে বলে উঠল, আমি ঠিক আছি। আচ্ছা কাকা, কি সত্যি গতকাল রাতে টিউবওয়েলের পাড়ে কোনো রক্ত দেখতে পাইনি? রজত চায়ের কাপ থেকে মুখ তুলে নিয়ে বলল, না, এমন কি আমিও দেখিনি। তুমি হয়তো গতকাল সকালের ওই ঘটনাটা ভেবে মস্তিষ্কে নিজের মতো করে একটা দৃশ্য সাজিয়েছিলে, আর রাতে ঘুমের ভিতরে সেটার ওই পূর্ণবর্তী দেখেছ দুঃস্বপ্নে। নবনী এবার আর কিছুই বলল না, ফ্যালফ্যাল করে শুধু রজতের মুখের দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। রজতের কথায় নবনীর সমিত ফিরে ফিরতেই সে চমকে উঠল।
যেন সে মনে হলো কয়েক সেকেন্ডের জন্য অন্য কোথাও হারিয়ে গিয়েছিল। মুখে কোনো কিছুই না বলে চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিল নবনী। কিন্তু কোনোভাবে গতকাল রাতে দেখা সেই বিভীষিকাময় ঘটনার কথা তার মাথা থেকে সরতেই চাইছে না। চা খেতে খেতে এবার দুয়ারে অমলি দেবী এসে দাঁড়ালো। দুয়ার থেকেই বলে উঠল, বৌমা, এখন তোমার শরীরটা কেমন আছে গো? নবনী দরজার দিকে মুখ তুলে তাকিয়ে কৃত্রিম একটা হাসি ফুটিয়ে বলল, আরে কাকিমা যে, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসেন। অমলি দেবী এবার ভিতরে গিয়ে এসে পাশে থাকা টুলটা টেনে নিয়ে সেটাতে চেপে বসল। তারপর নবনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এক রাতে মায়েরার কি অবস্থা খান হইয়াছে? বৌমা, তুমি একা একা কেন পায়খানায় যাইতে গেলা কও তো দেখি? তোমরা হলে শহরের মাইয়া, তোমাকেও কি অমন অভ্যাস আছে? অমলি দেবীর এহেন কথায় নবনী খানিকটা স্তত হলে তার মুখে কোনো কিছু বলল না দেখে অমলি দেবী টুল ছেড়ে উঠে বলল, আচ্ছা মা, তুমি বিশ্রাম করো, আমি গরম গরম চাপাটি বানিয়ে আনি, রতনকে দিয়া পাঠাইতাছি। খেজুরের গুড় দিয়া খাইতে বেশ ভালো লাগবো। নবনী এবারও মুখে কিছু বলল না, শুধু ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচক উক্তি ব্যক্ত করল মাত্র। অমলি দেবী এবার ঘর ছেড়ে বেরিয়ে গেল। রজত নবনীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোমার বাথরুমে পেয়েছিল তো আমাকে একটা ডাক দিবা না? গ্রামের বাথরুম কি আর ঘরের ভেতর হয় যে একা একা উঠে গিয়ে সেরে আসবা? নবনী এবার খানিকটা বিরক্ত হয়ে বলে উঠল, হয়েছে তো, বাদ দাও ওসব। আর কি আমি তোমাকে ডাকিনি ভাবছ? তুমি নিজেই তো বিছানায় ছিলে না, তাই ভেবেছিলাম তুমিও বাথরুমে গিয়েছ। রজত এবার খানিকটা অবাক হয়ে বলল, আমি বিছানায় ছিলাম না তো? আমি কাল সারা রাত বিছানাতেই ঘুমাচ্ছিলাম। তোমার চিৎকার চেঁচামেচি শুনেই তো ঘুম ভেঙে উঠে গিয়ে দেখি উঠোনের মাঝখানে কানে হাত চেপে বসে ভুলভাল বকছ। নবনীর বিরক্তিটা এবার রাগে পরিণত হলো। বলল, তার মানে আমি মিথ্যে বলছি? তুমি থাকলে কি তোমাকে ডাকতাম না আমি? রজত এবার নিজেকে সামলে নিয়ে বলল, জানি না রাতে কি হয়েছিল তোমার সাথে। আচ্ছা, ওসব বাদ দাও। নবনী এবার আর কোনো কিছু না বলে বিছানা ছেড়ে উঠে গেল। আর তারপর বক্সের উপর রাখা ব্যাগটার দিকে নজর পড়তেই তেলে বেগুনে জ্বলে উঠে বলল, শাড়িটা আবার কে বার করলো? দেখো, আমার কিন্তু এসব ভালো লাগছে না। রজত নিজেরও এবার খানিকটা বিস্মিত হলো, কারণ গতকাল রাতে সে নিজেও দেখেছে নবনীকে নিজ হাতে শাড়িটা ভাঁজ করে ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখতে। রজত বিছানা ছেড়ে উঠে যাচ্ছিল, হঠাৎ তখনই বাইরে থেকে হরিহর চাটুর্যের উত্তেজিত স্বর শুনতে পেল। এগো রতনের মা, শুনছো? গ্রামে বাঘ ঢুকছে, গোপালের ফোলাডারে বাঘে খাইছে, কামড় দিয়া খাবলাইয়া শরীরটারে আদা খাওয়া কইরা তারপর যতীনদের পুকুর পাড়ে ফালাইয়া গেছে। হরিহর চাটুর্যের মুখে কথাগুলো শুনে রজতের পিড়ে চমকে উঠল। সে বিস্মিত চোখে নবনীর দিকে তাকিয়ে রইল। এবার রজত বিস্মিত হলেও নবনীকে মোটেও বিচলিত দেখল না। এবার সে স্বাভাবিকভাবেই চায়ের কাপটা টুলের উপর রেখে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির বেগ এখন খানিকটা কমে গিয়েছে। টিপটিপ করে বৃষ্টির ফোঁটার শব্দ হচ্ছে টিনের চালে। রজত ঘর ছেড়ে রোয়াকে বেরিয়ে এসে চাটুর্য মশাইকে উদ্দেশ্য করে বলল, কাকা, কি হয়েছে? হরিহর চাটুর্যের ব্যতিব্যস্ত হয়ে বলল, গোপালের পোলাডারে বাঘে খাইছে। এলাকার সবাই মিলা লাঠি সোটকা নিয়ে মাঠের দিকে যাইতেছে বাঘটারে খুঁজবার। কথাগুলো বলে গোয়ালঘর থেকে একটা বড়সড় লাঠি হাতে অন্তদন্ত হয়ে বেরিয়ে গেল হরিহর চাটুর্যে। বেরিয়ে এলো এবার নবনী রজতের কাছাকাছি এসে বলল, কাকামশাই, যাকে বাঘ বলছে আদৌ কি সেই প্রাণীটা বাঘ? রজত হকচকিয়ে উঠে বলল, মানে কিছুই না। আচ্ছা, আমাকে একটাবার নিয়ে যাবে গোপালদের বাড়িতে? আমি একটাবার ছেলেটাকে দেখতে চাই। বৃষ্টি থামলে রজত নবনীকে নিয়ে গোপালদের বাড়ি গেল। গোপালের বউ মাধবীবালা দুয়ারে বসে বসে একমাত্র ছেলেকে হারানোর শোকে পাগলের মতো বিলাপ করছে।
আশেপাশের কয়েকজন মহিলা মাধবীবালাকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। রজতা নবনী যেই কারণে গোপালদের বাড়িতে গেল সেই কারণ আর সমাধা হলো না। স্থানীয় থানার পুলিশ এসে মৃত বাচ্চার আদা খাওয়া শরীরটাকে মর্গে পাঠিয়ে দিয়েছে। এলাকার বেশ কিছু জোয়ান ছেলেপুলেরা লাঠি হাতে আশেপাশের মাঠসহ বাগান তন্ন তন্ন করে খুঁজেও কোনো বাঘের টিকিটিও না পেয়ে হতাশ হয়ে আবার ফিরে এলো গোপালদের বাড়িতে। তারপর আবার যে যার মতো ফিরে গেল। পূর্বের আকাশটা আবার কালো মেঘ শূন্য হয়ে উঠল। কিছুক্ষণের ভিতরেই হয়তো আবার বৃষ্টি নামবে ঝেঁপে। রজতা নবনী গোপালদের বাড়িতে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে আবার বাড়ির পথে রওনা দিল। তবে নবনীর মনের ভিতরে জেগে ওঠা প্রশ্নটা প্রশ্নই রয়ে গেল। গোপালের ছোট্ট শিশুটাকে কি আদৌ বাঘে খেয়েছে, নাকি গতকাল রাতে দুঃস্বপ্ন ভেবে এতক্ষণ মনকে সান্ত্বনা দেওয়া ঘটনাটা কোনো দুঃস্বপ্ন নয়, বরং সত্যিই ছিল। চাটুর্যে বাড়ি আসতেই কাকিমা অমলি দেবী গরম গরম সিঙ্গারা আর আলুর চপ থালা ভর্তি করে নবনী আর রজতের সামনে এনে দিয়ে গেল। কিন্তু নবনীর এখন ওসব খাওয়ার বিন্দুমাত্র রুচি নেই। তার মনে কেবল বারবার একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সে কোনো স্বপ্ন দেখেনি। তাহলে কি সে গতকাল রাতে গোপালের ওই ছোট্ট ফুলের মতো বাচ্চাটাকেই চোখের সামনে ক্ষুধার্ত ওই নরপিশাচের খাবার হাতে দেখেছিল? কথাটা মনে হতেই নবনীর পুরো শরীরটা অজানা কোনো আতঙ্কে একবার কেঁপে উঠল। সেদিন আর তাদের কোথাও ঘুরতে যাওয়া হলো না। সারাটা দিন কখনো টিপ টিপ করে, কখনো আবার ঝেঁপে বৃষ্টি নামল। বৃষ্টির দিনে বাজার কিছুটা সস্তা হওয়াতে সন্ধ্যায় হরিহর চাটুর্যে বড় সাইজের কয়েকটা ইলিশ নিয়ে বাড়িতে ঢুকল। খাঁটি পদ্মার ইলিশ। বাড়িতে ঢুকে বউ অমরি দেবীকে ব্যাগটা দিয়ে বলল, বড় মাছখানা সরিষা দিয়া একবারে কষা কষা কইরা রান্না করো দেখি। বৃষ্টির দিনে সবাই মিল্লা সরষে ইলিশ খাবো আজকা। অমরি দেবী রান্নার কাজ শেষ করে নিল তাড়াতাড়ি, কারণ অমনি দেবী ছিল রান্নার কাজে বেশ পটু। তার দিনের 1/3 হেসেল সামলাতেই চলে যায়। সে একগাল হেসে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে তাড়াতাড়ি গিয়ে গামছা দিয়ে ভালো মতো শরীর আর মাথাটা মুছে নাও, নয়তো আবার ঠান্ডা জ্বর বাঁধব। হরিহর তার গিন্নির হাতে বাজারের ব্যাগটা দিয়ে ঘরে উঠে গেলেন এবং নবনী ঘর ছেড়ে বেরিয়ে এসে আবার রান্নাঘরের দুয়ারে গিয়ে বসল। অমরি দেবীর শত বারণ সত্ত্বেও অমরি দেবীর হাতে যতটুকু পারে সাহায্য সহযোগিতা করল। অমরি দেবী মনে মনে বেশ খুশি হলো নবনীর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখে। ভালো ঘরের মেয়ে না হলে আর কি এমন হয়। মনে মনে নবনীর বাবা মাকেও দীর্ঘায়ু প্রার্থনা করল সে। তখন রাত 8টা। রোয়াকে ঢালা বিছানা পেতে পরিবারের সবাই একসাথে খেতে বসেছে। রতনটা সেই সন্ধ্যা থেকে ইলিশ মাছের মাথা খাবে দেখে খুন করছে। অমলি দেবী তাকে কয়েকবার ধমক দেওয়াতে তার বড্ড অভিমান হয়েছে, তাই প্লেটে ভাত নিয়ে চুপচাপ নেড়ে যাচ্ছে সে। রজতকে মাছের মাথাটা তুলে দিতে গেলে সে একগাল হাসি দিয়ে বলল, কাকিমা, আমি মাথা খাই না, তুমি বরং রতনকেই দিয়ে দাও। ও ছোট মানুষ, খাওয়ার ইচ্ছে করেছে, হোক না একদিন। অগত্যা অমরি দেবী রতনের প্লেটে এবার মাছের মাথাটা তুলে দিল। নবনীকে এখন বেশ স্বাভাবিক লাগছে। গতকাল রাতের পর থেকে সেই বিকেল পর্যন্ত মেয়েটা তেমনভাবে কারোর সাথে কথাই বলেনি, একবার হাসিও নি পর্যন্ত। তবে এখন তাকে বেশ হাসি খুশি আর কাকিমার সাথে কথা বলতে দেখে রজতের খানিকটা নিজেকে হালকা হালকা লাগছে। রাতের নৈশভোজ শেষ করে কিছুক্ষণ গল্পগুজব করার পর সবাই আবার নিজ নিজ ঘরে চলে যায়। ঘরে আসতেই নবনীর মনটা আবার বিষণ্ণ হয়ে উঠল। রজত তাকে আহ্লাদ করতে গেলে সে হাতটা সরিয়ে নিয়ে খানিকটা বিরক্তিকরভাবে বলল, ছাড়ো তো, এখন সব ভালো লাগছে না আমার। রজতেরও এবার খানিকটা রাগ হলো। একটা দুঃস্বপ্নকে মাথায় চাপিয়ে এমন
খেয়েও খেয়েই আচরণ করার কোনো মানেই হয় না। সেও রাগ দেখিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। একটু পর নবনী একটাবার আর চোখে রজতকে দেখল। সে উল্টো দিক হয়ে শুয়ে আছে। ব্যাপারটা নবনীর কাছে খুবই একটা ভালো লাগলো না, কিন্তু সেই বা কী করবে? সে যে কোনোভাবে গতকাল রাতের ঘটনাকে নিশ্চিত দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিতে পারছে না। সবাই যাকে ভাবছে বাঘ, তারা তো আর এটা জানে না যে সে বাঘের চেয়েও কতটা হিংস্র আর ভয়ঙ্কর। নবনী আর রজতকে ডাকলো না। রুমের আলোটা নিভিয়ে দিয়ে একটু পর সে নিজেও অন্য পাশ হয়ে শুয়ে পড়ল। পুরো রুম এখন নিস্তব্ধ। টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ অন্যরকম মাদকতার সুর তরঙ্গ খেলা করছে ঘরটা জুড়ে। এক মনে বৃষ্টি তরঙ্গের ঝংকার শুনতে শুনতে নবনীর দু চোখে ঘুম নেমে এলো, কিন্তু ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হলো না তার। হঠাৎ করে এক রকমের অস্বস্তি দেওয়াতে ঘুমটা ভেঙে গেল আবার। বৃষ্টি তখন থেমে থেমে নামছে। এই বৃষ্টির রাতেই তার মনে হলো পুরো ঘর জুড়ে ভ্যাপসা গরম ছড়িয়ে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। হঠাৎ করেই তার মনে হলো ঠিক তার নাক বরাবর কয়েক ইঞ্চি উপরে কেউ একজন ঝুঁকে পড়ে তার দিকেই দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই অদৃশ্য ছায়ামূর্তিটার গরম নিঃশ্বাস নবনী অনুভব করতে পারছে। নবনীর মনে হলো হয়তো রজতের ঘুম ভেঙে গিয়েছে, তাই তার রাগ ভেঙে আবার আদর করতে চাইছে সে। কিন্তু বিছানার পাশে হাত রাখতেই তার এই ভুলটা ভেঙে গেল। বুঝতে পারল পাশের বালিশে রজত অঘরে ঘুমোচ্ছে। তাহলে ঝুঁকে পড়া মানুষটা কে? কথাটা মনে আসতেই অজানা আতঙ্কে নবনীর পুরো শরীর জুড়ে শিহরণ খেলে গেল। বুকটা টিপ টিপ করে উঠল। ভয়ে সে একবার চোখের পাতা খুলে অন্ধকারের মাঝে তাকিয়ে দেখবার চেষ্টা করল, কিন্তু চোখের সামনে একরাশ নিরেট অন্ধকার ছাড়া কোনো কিছুই চোখে পড়ল না তার। কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় তখনও বলছে তার উপর কেউ একজন আছে। তার গরম নিঃশ্বাস নবনীর চোখ মুখ এসে আশ্রয় পড়ছে। নবনী এবার তার দৃষ্টি প্রখর করে অন্ধকারের মাঝে তাকালো, আর তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। একজোড়া জ্বলন্ত চোখ ঠিক তার নাক বরাবর উপর দিকে ভেসে আছে। নবনী এবার ঘাবড়ে গিয়ে পাশে শুয়ে থাকা রজতের হাত দিয়ে প্রবলভাবে এক ধাক্কা দিতেই রজত হুড়মুড়িয়ে বিছানা থেকে উঠে বসতেই নবনী ভয়ে আতঙ্কে রজতকে জড়িয়ে ধরল। রজত নবনীকে বুকের ভিতর শক্ত করে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। তারপর নবনী খানিকটা শান্ত হলে বিছানা ছেড়ে উঠে ঘরের আলোটা জ্বালাতেই দেখল সব কিছু স্বাভাবিক। রজত নবনীর এসব কথা বিশ্বাস করবে না দেখে নবনী সবটা চেপে গিয়ে বলল, একটা দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। রজত আর কথা বাড়ালো না। নবনীকে বুকের মাঝে টেনে নিয়ে আবার শুয়ে পড়ল। কিন্তু পরদিন সকালে আরও এক নতুন বিভীষিকাময় দৃশ্যের সম্মুখীন হলো সবাই। ভোরের আলো ফুটতেই পাশের বাড়ির বিন্দু মাসির চিৎকার চেঁচামেচি শুনে অমলি দেবী ছুটে গেল সেদিকে। গিয়ে দেখল বৃদ্ধা বিন্দুবালা তার ছোট্ট হেসেল ঘরের ঠিক সামনে হাত পা ছড়িয়ে সস্বরে আর্তনাদ করছে আর বুক চাপড়াচ্ছে। অমলি সেদিকে গিয়ে কারণ জানতে চেয়ে বলল, কি গো মাসি, কি হয়েছে তোমার? এমনই কান্না করছো কে? বৃদ্ধা অমলির কথার কোনো উত্তর না দিয়ে পূর্বের ন্যায় বুক চাপড়াতে লাগলো ক্রমাগত। এদিকে বৃদ্ধার গলা ফাটিয়ে আর্তনাদের শব্দে ততক্ষণে আশেপাশে আরও গোটা কয়েক বাড়ির মানুষ সহ হরিহর, রজত আর নবনীও চলে এসেছে বিন্দুবালার উঠানে। ছোট উঠানটাতে তখন বিন্দুমাসিকে ঘিরে সবাই উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে আছে। বিন্দুমাসি এবার কান্না থামিয়ে ঋণঋণে স্বরে তার হেসেল ঘরের দিকে আঙ্গুল
নির্দেশ দিয়ে বলল, আমার নানটুটাকে খাইয়া ফেলাইছে। এই পর্যন্ত বলে বৃদ্ধা আবার চুপ করে গেলেন। নান্টুকে উপস্থিত জনতার সবাই চেনে, শুধু রজতা নবনী বাদে। নান্টু বিন্দুমাসির একমাত্র সহচর, একাকিত্বের সঙ্গী, একটা ছাগি বাচ্চা। কয়েক মাস আগে মা ছাগলটা নান্টুকে জন্ম দিয়ে পৃথিবীর মায়া সাঙ্গ করলে বৃদ্ধা তখন নিজের বাচ্চার মতো করে নান্টুকে কোলে পিঠে করে মানুষ করেছে। ভারী মিষ্টি দেখতে বাচ্চাটা। কালোর উপর সাদা ডোরাকাটা দাগ থাকায় ছাগল ছানাকে একবারে জেব্রার মতো লাগে দেখতে। বৃদ্ধা দু নয়নের মনীষে। উপস্থিত জনতা এবার বৃদ্ধার কথা মতো হেসিল ঘরের দিকে ছুটে গেল, আর গিয়ে সবার টনক নড়ে উঠল। বাচ্চা ছাগলটার একই হাল হয়েছে, কোমল মসৃণ দেহখান ছিন্ন ভিন্ন অবস্থায় একপাশে পড়ে আছে। পেটের কাছে ধারালো দাঁত বসিয়ে দিয়ে পেটটাকে এফোর ওফোর করে দিয়েছে একেবারেই। পায়ের কাছে পুটলি হয়ে পাকিয়ে আছে সমস্ত নাড়ি ভুঁড়িগুলো। মাথাটা শরীর থেকে কয়েক হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে, যেন কেউ জোরপূর্বক মাথাটা শরীর থেকে টেনে হিঁচড়ে ফেলেছে। চোখগুলো যেন ফেটে বের হয়ে যাওয়ার মতো অবস্থা, যেন অপার্থিব কোনো কিছু দেখে তার চোখ দিয়ে প্রাণটা বেরিয়ে গেছে। পুরো হেসেল ঘরটা লাল রক্তে ভেসে যাচ্ছে একেবারেই। উপস্থিত জনতার ভিতর থেকে কেউ একজন বলে উঠল, বুড়ির ছানাটাকেও বোধ হয় বাঘে খাইছে। কথাটা শুনে বিন্দুবালা এবার চুপ হয়ে গেল। তারপর ভিতরে ভিতরে নবনীকে দেখতে পেয়ে ক্ষিপ্র কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আমার নানটুটারে বাঘে নয়, ওই মাইয়াটাই খাইছে। ওই মাইয়াটা কোনো মানুষ না। যবে থেকে এই গ্রামে পা রাখছে এই দিন থেকে এই গ্রামে একটার পর একটা অঘটন ঘটতেছে। সব দোষ ওই মাইয়াটার। ওরে আমার প্রথম দিনই সন্দেহ হইয়াছিল। ও মা, আমার নানটু তোর কি ক্ষতি করছিল যে আমার নানটুরে খাইলি তুই? আমার বুকটারে খালি কইরা কি সুখ পাইলি তুই? বিন্দুবালা শেষের কথাগুলো বলতে গিয়ে নবনীর উপর একরকম একটা আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়ল। নবনী বিন্দুবালার হঠাৎ এমন আক্রোশে খানিকটা ভেবাচাকা খেয়ে গেল, এবং সাথে রজত আর অমলী দেবী নিজেও। রজত নবনীকে সরিয়ে নিয়ে বিন্দুবালাকে উদ্দেশ্য করে বলল, কি বলছে না বলতা বল, নবনী এসব করতে যাবে কেন? কেন করতে যাবে তোর বউরে জিগা। আমার নানটু তার কি ক্ষতি করছিল? অবলা জন্তুটারে এমন করে মাইরা ফালাইল। ভগবান তোরে ক্ষমা করব না বইলা দিলাম। কথাগুলো বলে আবার বিলাপ করতে লাগলো বৃদ্ধা। উপস্থিত সবাই ভাবল, বুড়ির বাচ্চা সমতুল্য প্রসা প্যারেন্টিয়ার অকাল মৃত্যুতে হয়তো সে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছে, তাই ও সব ভুলভাল বকছে। উপস্থিত জনতা সবাই বাঘের নামে সরগম আর ভয়ভীতি প্রকাশ করতে করতে বেরিয়ে এলো। রজতা নবনীও চলে এলো, দাঁড়িয়ে রইল শুধু অমলী দেবী। সেদিন বিন্দুমাসির কথাগুলো বিশ্বাস না করলেও পরপর কয়েকটা ঘটনা সাজিয়ে দেখতে গেলে আজ বিন্দুমাসির দোষারোপ করাটা একেবারে ফেলে দিতে পারছে না। তাহলে কি সত্যি সত্যি নবনীর ভিতরে কোনো পিশাচ বাস করছে? এরপর কেটে গিয়েছে দুদিন। কুসুমপুর গ্রামে আর তেমন কোনো কিছুই হয়নি, কিন্তু 3 দিন পর ভোররাতে আবার পুরো গ্রামবাসীর চোখ মুখে আতঙ্ক দেখা দিল। নরেন্দ্র ঠাকুর রোজকার মতো সেদিনও ভোরবেলায় নদী থেকে স্নান করে বাসায় ফিরছিল, আর তখনই একটা হাড়হিম করা দৃশ্যের সম্মুখীন হলো সে। প্রথম দেখাতে সাদা রঙের বস্তা ভেবে বসলেও কাছাকাছি যেতেই তার অন্তরাত্মা কেঁপে উঠল অজানা এক ভয়ে। চোখগুলো ভয়ে বিস্ময়ে ঠিক করে বেরিয়ে আসতে চাইল। দেখল ডোবার পারে একটা আদা খাওয়া নরদেহ রক্তশূন্য অবস্থায় পড়ে আছে। নরদেহের ধরের উপরে অংশটা অর্থাৎ মাথাটা নেই। কেউ একজন প্রবল আক্রোশে শরীর থেকে মাথাটা একটানে ছিঁড়ে ফেলেছে। হাত পাগুলো সব পিছনের দিকে ঘোরানো। দেখে মনে হচ্ছে কেউ
গামছা থেকে পানি নিংড়ানোর মতো করে শরীরটাকে 2 হাত দিয়ে চেপে ধরে ধুমড়ি মুছিয়ে দিয়েছে। নরেন্দ্র ঠাকুর বয়স্ক মানুষ, এমন বিভীষিকাময় দৃশ্য আর ভয়ঙ্কর মৃত্যু দেখে নিজেকে সামলাতে পারল না সে। বুক চেপে ধরে গলা ফাটিয়ে বলে উঠল, খুন খুন, এইখানে একখানা খুন হইয়াছে। কথাটা বলে এক প্রকার পাগলের মতো ছুটে পালালো সে। গ্রামবাসীর কানে খবরটা ছড়িয়ে পড়তে বেশিক্ষণ সময় লাগলো না। কিছুক্ষণের ভিতরে ডোবার পাশে শত শত মানুষের ভিড় জমায়েত হলো। সবার চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে এবার। প্রথম কয়েকটা ঘটনা বাঘের আক্রমণ বলে ধরে নিলেও এবার আর কোনোভাবেই বাঘের কাজ বলে মনে হলো না কারো। কারণ এবার যেই মানুষটা খুন হয়েছে সে কোনো সাধারণ মানুষ নয়, রঘু ডাকাত। তাকে 10 গ্রামের মানুষ এক নামে চিনে এবং জানে, প্রচুর ভয়ও করে। তার মতো শক্তিশালী মানুষটাকে মারাটা বাঘ তো দূরের কথা, জমেও কয়েকবার ভাববে। অথচ তারই এমন নৃশংস খুন হওয়া দেখে সবার মুখে একটাই কথা, এটা কোনো বাঘের কাজ নয়। এলাকায় নিশ্চয়ই কোনো অপদেবতা বা পিশাচের কুনজর পড়েছে। নরেন্দ্র ঠাকুরের অবস্থা খুব একটা ভালো না। তাকেও স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামবাসী রঘু ডাকাতের এমন নৃশংস খুন দেখে সবাই রীতিমতো আতঙ্কিত। রঘু ডাকাতের মতো পালোয়ানকে যদি আগ থেকে রস বার করার মতন দুমড়ে মুচড়ে মারতে পারে, তাহলে তারা তো নিতান্তই দুধ ভাত না। এভাবে আতঙ্ক নিয়ে বউ বাচ্চা নিয়ে সংসারে টিকা যায় না। এসবের একটা ব্যবস্থা করতেই হবে। তা না হলে আজ রাতে আবার কে না কে এই নরপিশাচের খপ্পরে পড়ে যায় কে জানে। সবাই মিলে গ্রামের মাথা পঞ্চানন্দ বাবুর বাড়িতে গিয়ে জমায়েত হলো এবার। পঞ্চানন্দ বাবু সবটা শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন। গভীর মুখে হাঁটুতে ভর দিয়ে কিছুক্ষণ পর সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যেই মেয়ের কথা বলতেছো সেই মেয়ের ভিতরে কি আসলেই পিশাচ আছে? সামনে থাকা একজন প্রবীণ বলে উঠল, আজ্ঞে বাবু আছে। আপনার বিশ্বাস না হলে ওই বুড়ির জিগান। ভিড়ের ভিতর থেকে এবার বিন্দুবালা এগিয়ে এসে সবটা খুলে বলল। পঞ্চানন্দবাবু শুনে নিয়ে বললেন, মেয়েটা এখন কোথায়? আজ্ঞে বাবু হরিহরের বাড়িতেই আছে। ওই মাইয়া গ্রামে আউনের পর থেকে গ্রামে একটার পর একটা অঘটন ঘটতেই আছে। পঞ্চানন্দবাবু এবার হতাশার নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল, কিন্তু নরেশ ঠাকুর নিজেও তো অসুস্থ এখন। উনি থাকলে নিশ্চিত একখান উপায় বার কইরা দিতেন। পঞ্চানন্দবাবুর এহেন কথা উপস্থিত জনতার ভিতর থেকে আরও একজন বলে উঠল, বাবু, পাশের গ্রামের কমলনাথ তান্ত্রিককে ডাইকে আনলে কেমন হয়? শুনছিলাম হাড়িকাটা গ্রামের ওই বটগাছের পাগড়িটাকে ওই কমলনাথ তান্ত্রিকই আটকাইয়া দিছিল। লোকটার কথায় পঞ্চানন্দবাবুর এবার খানিকটা স্বস্তি ফিরল। তিনি চেয়ারে খানিকটা নড়েচড়ে বসলেন। তাহলে আর দেরি কেন? এখনই গিয়ে তাকে খবর পাঠাও। পঞ্চানন্দবাবুর আদেশ পেয়ে উপস্থিত জনতার ভিতর থেকে 4-5 জন রওনা দিল হাড়িকাটা গ্রামের উদ্দেশ্যে। এদিকে হরিহর চাটুর্যের বাড়িতে গোটা কয়েক লোক লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে। বাড়ি থেকে অতিথি পালানোর চেষ্টা করলেই লাঠির আঘাতে কতল করবে তারা। রজত পড়ল মহাবিপদে। কোন আপদ ঘাড়ে নিতে এসে এই সময় গ্রামে আসতে হয়েছিল কে জানে। এদিকে নবনীর অবস্থাও খুব নাজেহাল। একজন সুস্থ সবল মানুষকে এমন নৃশংস একটা দোষারোপ করা কেই বা সহ্য করতে পারে। সন্ধ্যার সময় গ্রামের 4 জন সহযোগে কমলনাথ তান্ত্রিক এসে পৌঁছল গ্রামে। প্রথমে পঞ্চানন্দবাবুর বাড়িতে গিয়ে ঘটনার বিশদ শুনে নিল সে। তারপর পঞ্চানন্দবাবুকে কয়েকটা পুজোর সরঞ্জাম জোগাড় করার কথা বলে দ্রুত পায়ে হরিহর চেটুর্যের বাড়ির পথে রওনা দিল আবার। চেটুর্য বাড়িতে পৌঁছেও যখন দেখল মেয়েটা অন্য কেউ নয়, বরং সেদিন রাতে কালী মন্দিরে দেখা সেই মেয়েটি, তখন তান্ত্রিক নিজেও খানিকটা অবাক হলো। কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে সবাইকে দূরে থাকতে বলল। কমলনাথ একাকী নবনীর সাথে কথা বলার জন্য মনস্থির করল। তারপর নবনীকে সাথে করে ঘরের ভিতরে ঢুকে বেশ কিছুক্ষণ পর আবার দুজনেই বেরিয়ে এলো। এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই যে যার মতো বাড়ি চলে যাও। আমি কমলনাথ তান্ত্রিক নিজে কথা দিচ্ছি, তোমাদের কোনো রকম ক্ষতি হবে না আর। কমলনাথের মুখে আশ্বাসবাণী শুনে সবাই আশ্বস্ত মনে যে যার যার মতো বাড়ি চলে গেল। অমলী দেবীকে উদ্দেশ্য করে বলল, মা,
আমি আজকের রাতটা তোমাদের বাড়িতে থাকতে চাই, তোমাদের কোনো আপত্তি হবে না তো? কমলনাথের কথা শুনে অমূল্যদেবী লজ্জায় ঠোঁট কাটল। তারপর নরম সুরে বলল, আপনার মতো একজন সিদ্ধ পুরুষ আমাদের গৃহে থাকবে সে তো আমাদের সাত কপালের ভাগ্য। আপনার যেখানে ইচ্ছে থাকবেন আপনি। তারপর আবার অনুনয়ের স্বরে বলে উঠল, বাবা, আমার বৌমার কিছুটি হবে না তো? আমার বিশ্বাস বৌমার কিছুটি করেনি। কমলনাথ অমূল্যদেবীকে আশ্বস্ত করে বলে উঠল, আমি সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা মায়ের ইচ্ছা, মা চাইলে সব কিছুই সম্ভব। সেদিন রাতে কমলনাথকে চেটুজ্জে বাড়ির সব থেকে বড় ঘরখানাতে শোবার ব্যবস্থা করল। সে বারণ করে বলল, আমি একটা রাত থাকব, আমার জন্য এত কষ্ট করতে হবে না, আর তাছাড়া ঘরের ভিতরে থাকলে আমার দম বন্ধ লাগে, তার চেয়ে বরং একটা খেজুর পাতার পাটি বিছিয়ে দাও, আমি রোয়াকেই শুয়ে থাকব। অমূল্যদেবী খুব করে না করা সত্ত্বেও কমলনাথের কাছে এক সময় মাথা নত মেনে নিয়ে তার কথা মতোই রোয়াকেই শোবার ব্যবস্থা করে দিল সে। কমলনাথ খেজুর পাতার পাটিতে বেশ আরাম করে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল, তবে ঘুমলো না। রাত যখন আনুমানিক 11টা কি 12টা হবে, একটা শব্দ শুনে কমলনাথ চোখ মিলে তাকালো। রজতা নবনী সেই ঘরটাতে থাকে, সেটা বাড়ির এক কোণের একটা ঘর, মাঝেটাতে ফাঁকা, আর তার পাশেটাতে হরিহর, অমূল্যদেবী আর তার বাচ্চা রতন থাকে। কমলনাথ দেখল অন্ধকারে একটা ছায়ামূর্তি রজতদের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে ধীর পায়ে। কমলনাথ শুয়ে থাকার ভান করেই সেদিকে তাই এগিয়ে রইল। ছায়ামূর্তিটা এবার সপ্তপর্ণে ঘরের দরজা খুলে ভিতর ঢোকার কিছুক্ষণ পর আবার বেরিয়ে এলো। কমলনাথ এবার দেখল সেই ছায়ামূর্তির হাতে একটা লাল টকটকে শাড়ি ধরা। বেরিয়ে এসে শাড়িটার দিকে এক পলক তাকাতেই ছায়ামূর্তিটার মুখ এবার কুটিল হাসি ফুটে উঠল। তারপর এদিক সেদিক তাকিয়ে নিয়ে অন্ধকারের মাঝে বেরিয়ে ধরলে কমলনাথ খুব সন্তর্পণে সে ছায়ামূর্তিটার পিছু নিল। এবার ছায়ামূর্তিটা বাড়ি ছেড়ে বেরিয়ে সোজা যতীনের পুকুর ঘাটটা যেই রাস্তা ধরে চলে গিয়েছে সেই পথটা ধরে হাঁটতে লাগলো। কমলনাথ অন্ধকারে সেই ছায়ামূর্তিটাকে দেখে অনুসরণ করতে লাগলো পিছু পিছু। আজও আকাশে ঘন কালো মেঘ জমে আছে। চাঁদটা জোর করে তার আলো ছড়াতে চাইলেও মেঘের আড়ালে বারবার ডুবে যাচ্ছে। চারপাশটা নিরেট অন্ধকারে মোড়ানো, বৃষ্টির পানি জমে আছে জায়গায় জায়গায়। ছায়ামূর্তিটা সব শব্দ করে সেই কাদা পানি মারিয়ে হেঁটে চলছে। কিছু দূর হাঁটার পর ছায়ামূর্তিটা থমকে দাঁড়ালে কমলনাথ থেমে গেল। চারপাশের বুনো ঝোপঝাড় থেকে ঝিঝি পোকার শব্দে অন্ধকারটাকে মাতিয়ে তুলছে। আশেপাশে কোথাও একটা কুকুর উচ্চস্বরে ডেকে উঠল কয়েকবার। কমলনাথ নিজেকে একটা গাছের আড়ালে রেখে সামনে ছায়ামূর্তিটাকে দেখতে লাগলো। ছায়ামূর্তিটা পুকুর পাড়ে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার পরনের কাপড়গুলো এক এক করে খুলে উলঙ্গ হয়ে যতীনদের পুকুরে নেমে পড়ল এবার। তারপর পুরো শরীরটাকে একবার জলে ডুবিয়ে নিয়ে উঠে এলো। শরীরের জল মুছে ফেলে শরীরটাকে লাল কাপড়ে আবৃত করে নেওয়ার পর চারপাশটাকে একবার দেখে নিয়ে আবার হাঁটা শুরু করলো সে। কমলনাথ আবারও পিছু নিল তার, কিন্তু কয়েক পা এগোতেই অন্ধকারে দেখতে না পেয়ে একটা ছোট গর্তে পড়ে গেল সে। তড়িঘড়ি করে উঠে সামনের দিকে তাকিয়ে দেখল আশেপাশে কোথাও সেই ছায়ামূর্তিটা নেই। কমলনাথ এবার 7-5 না ভেবে সোজা দৌড় দিল গ্রামের প্রধানের বাড়িতে। আর সেখানে পৌঁছেতেই দেখল পঞ্চনাথবাবু বারান্দার মেঝেতে জ্ঞানশূন্য অবস্থাতে পড়ে আছে। রোয়াকে জ্বলতে থাকা বাল্বের আলোতে এবার সেই অন্ধকারে থাকা ছায়ামূর্তিটাকে দেখতে পেল সে। হরিহর চাটুর্যে কমলনাথের একমাত্র ছেলে শোভনকে মাটিতে চিৎ করে ফেলে দিয়ে তার বুকের উপরে চড়ে বসে ঠিক কণ্ঠনালী বরাবর কামড়ে ধরে আছে। শোভন হৃদযন্ত্রে তার হাত পা নাড়িয়ে ছটপট করছে। কমলনাথ ছুটে গিয়ে সামনে দাঁড়াতেই হরিহর এবার মুখ তুলে তার দিকে তাকালো। রক্তাক্ত দুটি চোখ আলো আধারে জলজল করছে। মুখের কষ বেয়ে টপ টপ করে লাল তাজা রক্ত গড়িয়ে পড়ছে সেই সৌভূমের বুকের উপরে। হরিহর কিছুক্ষণ কমলনাথের দিকে তাকিয়ে থাকার পর আবার সৌভূমের শরীরে কামড় বসালো। তারপর 100 বছরের ক্ষুধার্ত পশুর মতো খুবলে খুবলে খেতে লাগলো সৌভূমের শরীরটা। কমলনাথ যজ্ঞের সব কিছু রেডি করে উঠানোর মাঝখানে বসে চোখ দুটো বন্ধ করে বীজমন্ত্র আওড়াতে লাগলো এক মনে। হরিহর তখনও সৌভূমের মৃত শরীরটাকে গোগ্রাসে ভক্ষণ করে চলছে।
যজ্ঞের আগুন এবার ধুনো ফেলতেই হরিহর ক্ষিপ্রতায় ফেটে পড়ল, সৌম্যের বুকের উপর থেকে সরে উঠে দাঁড়ালো। তারপর বাজখাই স্বরে বলে উঠল, আমাকে আমার কাজ করতে দে তান্ত্রিক। শুধুমাত্র তোর কারণে এতটা বছর আমার সাথে হওয়া অন্যায়টা অমীমাংসিত রয়ে গেছিল। আজ আর তোর সব যজ্ঞটজ্ঞে কোনো কাজ হবে না। আমি আমার কাজ সম্পূর্ণ করে তবেই এখান থেকে যাব। কমলনাথ আবার বিড়বিড় করে মন্ত্র আওড়িয়ে আবারও যজ্ঞের আগুনে এক মুঠো ধুনো ছুঁড়ে মারতেই হরিহরের ভিতরে থাকা অশরীরী এবার আরও ক্ষিপ্ত হয়ে বলে উঠল, তান্ত্রিক, আমাকে আমার কাজ করতে দে, নয়তো তোর অবস্থাও এদের মতনই হবে। আমার কাজ শেষ হয়ে গেলে আমি চলে যাব। কমলনাথ এবার হুঙ্কার দিয়ে বলল, নরখাদক একটা, চুপচাপ উঠে এসে এইখানে বস, নয়তো এই যজ্ঞের আগুনেই তোর অশরীরী শরীরটাকে আবার ভস্ম করে দেব। গ্রামের নিরীহ মানুষগুলো আর পশুগুলোকে নৃশংসভাবে খাওয়াটা যদি তোর কাজ হয়ে থাকে, তাহলে আমি তোর সেই কাজ করতে দেব না। আমার সেদিনই তোকে আটকানো উচিত ছিল। ভেবেছিলাম মেয়েটার হাতে মন্ত্রপুত সুতোটা বেঁধে দিলে তুই আর কিছু করবি না, না হলে সেদিনই তোকে আটকাতাম আমি। হরিহর এবার উচ্চস্বরে হো হো করে হেসে উঠে বলল, এরা নিরীহ মানুষ, তোর চোখের কালো পর্দাটা সরিয়ে ফেল, তাহলে দেখতে পাবি এরা কতটা পাশবিক। উপরে উপরে নিরীহ মুখোশ থাকে, কিন্তু রক্তে মাংসে পিশাচ এরা সবাই। কেন, এরা তোর কি ক্ষতি করেছে? তুই তো নিজের গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছিলিস, তাহলে এদেরকে কেন দোষারোপ করছিস? আমি নিজে নিজে আত্মঘাতী হইনি, আমাকে খুন করা হয়েছিল। মানে? হ্যাঁ, তুই যাদেরকে নিরীহ বলছিস তারাই সবাই মিলে আমাকে খুন করেছিল সেদিন রাতে, পরে মৃত শরীরটাকে বটগাছের সাথে ঝুলিয়ে দিয়ে এসেছিল। কমলনাথ এবার যজ্ঞ থামিয়ে হরিহরের ভিতরে থাকা অশরীর চোখের দিকে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। হরিহর আবার বলতে লাগলো, আমি কোনো পাগলি নই, আমার নাম রঞ্জনা। ছোট থেকেই অনাথ আমি। শহরের একটা অনাথ আশ্রমে বড় হয়েছি। কলেজে উঠবার পর আমার জীবনে সৌভম এসেছিল। হাজারো রঙিন স্বপ্ন দেখিয়ে আমাকে তার মায়ায় জড়িয়ে বিয়েও করেছিল। বেশ ছিলাম দুজনে, কিন্তু বাদ সাধল যখন আমি প্রেগনেন্ট হলাম তখন থেকে। সৌভম চেয়েছিল বাচ্চাটাকে আমি নষ্ট করে ফেলি, কিন্তু আমি চাইনি আমাদের ভালোবাসার প্রথম স্মৃতিটাকে মুছে ফেলতে। আর তখন থেকেই সৌভমের সাথে আমার দূরত্ব বাড়তে শুরু হয়। একটা সময় রোজ ঝগড়া হতে থাকে। আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এসে আবার দুঃসম্পর্কের মাসির বাড়িতে থাকা শুরু করি। কিন্তু কিছুদিন পর এক সন্ধ্যায় সৌভম এসে বলল, রঞ্জনা, বাবাকে আমাদের বিষয়ে সবটা বলেছি, তিনি তোমাকে মেনে নিয়েছেন, আর বলেছেন ঘোষবাড়ির প্রথম সন্তান অন্য কারো বাড়িতে নয়, বরং ঘোষবাড়িতেই হবে। আমাদেরকে যেতে বলেছে গ্রামের বাড়িতে, তাই আমি তোমাকে নিতে এসেছি। প্লিজ পূর্বে সব কিছু ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দাও। বরাবরের মতো সেদিনও সৌভমের মিষ্টি কথায় সব রাগ অভিমান ভুলে গিয়ে তার হাত ধরে গ্রামের বাড়িতে এসেছিলাম। আর সেই আশাটাই আমার জীবনের সব থেকে বড় কাল হয়ে দাঁড়িয়েছিল। গ্রামে আসার কয়েক মাস যেতেই সৌভম আর তার বাবার চক্রান্ত আমি ধরে ফেলেছিলাম। আমি তখন 6 মাসের অন্তঃসত্ত্বা। সব কিছু জেনে যাওয়ার পর ঠিক করেছিলাম যেভাবে হোক গ্রাম ছেড়ে পালাবো আবার। আর সেই ভাবনাটাই আমার জীবনে ইতি টেনেছিল। এক রাতে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে পঞ্চানন্দ ঘোষ এলাকায় শক্তিশালী রঘু ডাকাত সহ তার কয়েকজনকে ডেকে এনেছিল আমাকে খুন করার জন্য। আর তারপর ঘুমের ভিতরেই আমাকে হত্যা করেছিল সবাই মিলে। কি অপরাধ করেছিলাম আমি? বাবা মাকে হারিয়ে একজনকে অন্ধের মতো ভালোবেসে একটু শান্তিতে বাঁচতে চেয়েছিলাম। এটাই কি অপরাধ ছিল আমার? তুই যদি সেদিন গাত্রমন্ত্র পাঠ করে আমাকে বন্দি না করতিস, তাহলে এতদিন কবেই আমার মুক্তি হয়ে যেত। আমাকে হত্যা করেও পঞ্চানন্দ আর তার ছেলে আরাম আয়েসে দিন কাটিয়ে যাচ্ছিল, অথচ কেউ বুঝতেই পারেনি ওরা গোপনে কত বড় একটা জঘন্য কাজ করেছে। কমলনাথ আবার প্রশ্ন করল, রঘু ডাকাত সহ তাদের দলের লোকদের না হয় মারলি, কিন্তু গোপালের ছেলে আর বিন্দুবালার ছাগলটাকে কেন মারলি? তারা তো কোনো ক্ষতি করেছিল, ওরাও আমার ক্ষতি করেছিল। রঘু ডাকাত আমাকে মারার পর আমার পেটের বাচ্চাটাকে ওই বিন্দুবালা টেনে হিঁচড়ে বার করেছিল, যাতে আমাকে ঝুলতে দেখে অন্তঃসত্ত্বা মনে না হয়। আর সেই ছোট্ট নিষ্পাপ দেহটাকে গোপাল নিজের হাতে পুকুর পাড়ে মাটি চাপা দিয়েছিল। একজন মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিলে
হৃদয় ঠিক কতটা রক্তক্ষরণ হয় তা বোঝানোর জন্যই ওদের বুক থেকে ওদের সন্তানদেরকে কেড়ে নিয়েছি আমি। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু তোকে তো আমি বন্দি করে রেখেছিলাম, তাহলে তুই মুক্ত হলি কিভাবে? সেদিন রাতে শহর থেকে হরিহরের ভাইপো আর তার বউ গ্রামে ঢুকবার সময় মেয়েটা বিশ্রাম নেওয়ার জন্য বটগাছের চারপাশে তোর দেওয়া গণ্ডি পেরিয়ে ভিতরে ঢুকে পড়েছিল, আর তখনই আমি তার শরীরে ভর করেছিলাম। কিন্তু ছেলেটার জোড়াজুড়িতে মন্দিরে যাওয়াতে আবার বের হয়ে আসতে হয়েছিল আমাকে। আর তারপর তো তুই মন্ত্রপুত লাল সুতো পরিয়ে গাত্রবন্ধন করে দিলি। তবুও আমি পিছু ছাড়িনি, তাই সেদিন রাতে ওদের পিছু নিয়ে কুসুমপুর ঢুকেছিলাম। আর তারপর সেদিন রাতে তাণ্ডব চালিয়েছিলাম হরিহরের বাড়িতে, যাতে মেয়েটা ভয় পেয়ে গিয়ে সুতোটা খুলে ফেলে। কিন্তু সুতোটা না খোলায় শেষমেশ হরিহরের শরীরেই জায়গা করে নিয়েছিলাম। এখন তো তোর প্রতিশোধ নেওয়া শেষ, এবার তোর আত্মাকে চিরতরে মুক্তি করে দিতে চাই আমি। না, এখনও শেষ হয়নি। সব কিছুর মূলে যে মানুষটা, সে তো এখনও বেঁচে আছে। তার রক্ত দিয়ে স্নান না করা অবধি আমার মুক্তি হবে না। তোর আক্রোশ দেখছি, প্রতিহিংসাটা স্বাভাবিক, কিন্তু একটাবার ভেবে দেখতা, তাকে মেরে ফেলার থেকে নিঃসন্তান হয়ে বাকি জীবনটাই বেঁচে থেকে তোর প্রতি হওয়া অন্যায়ের অনুশোচনায় ভোগাটা আরও বেশি কষ্টদায়ক শাস্তি হবে তার জন্য। বরং তুই ওকে ওর ভাগ্যের উপরেই ছেড়ে দে। মৃত্যুর থেকে অধিকতর সাজা হলো বেঁচে থেকে ওর প্রতিনিয়ত মরা। হরিহরের ভিতরে থাকা রঞ্জনার আত্মা এবার ক্রোধ ভুলে গিয়ে মাতৃত্বের মমতায় ডুকরে কেঁদে উঠল। তারপর হরিহরের মুখ থেকে কালো ধোয়ার মতো কুণ্ডুলি পাকিয়ে অন্ধকার আকাশের বুকে মিলিয়ে গেল। কোমলনাথ সেই রাতেই যতীনদের পুকুর পাড়ে মাটি চাপা দেওয়া সেই নবজাতক শিশুর অবশিষ্ট হাড়গুলো নিয়ে বটতলার উদ্দেশ্যে রওনা দিল। তারপর সেখানে গিয়ে বটতলার পাশে কবর দেওয়া রঞ্জনার মৃত শরীরটাকে তুলে শ্মশানে নিয়ে গিয়ে মা শিশু দুজনেরই সৎকার করে ফেলল। পরদিন সকালে গ্রামবাসী হরিহর চাটুর্যের বাড়িতে ভিড় করলে সবাইকে উদ্দেশ্য করে কোমলনাথ বলে উঠল, নরখাদক কেউ আপনা আপনি হয় না। পার্থিব জগতের হয়ে যাওয়া কিছু ভুল অপার্থিব জগৎ থেকে নরখাদককে আহ্বান করে ডেকে আনে। সে যাই হোক, তোমাদের আর কোনো ভয় নেই। আজকের পর থেকে আর কখনো ভোরে ঘুম থেকে উঠে বিভীষিকাময় দৃশ্যের সম্মুখীন কাউকে হওয়া লাগবে না। বিন্দুবালা ভিড় ঠেলে এগিয়ে এসে কোমলনাথকে বলল, তয় ওই মাইয়াটা কি পিশাচি নয়? না, ওর ভিতরে কোনো পিশাচ নেই, বরং এই গ্রামের কিছু মানুষের মনের ভিতরে পিশাচ ঢুকেছিল, আর সেই নরখাদক এসে সেগুলোকে ভক্ষণ করে গিয়েছে। বিন্দুবালা এবার চুপ হয়ে গেল। কোমলনাথ, রজত আর নবনীকে আশীর্বাদ দিয়ে চলে যাওয়ার সময় হরিহর তার পা চেপে ধরলে কোমলনাথ মৃদু হেসে বলল, তোর কোনো দোষ নাই, যারা দোষী ছিল তারা তাদের শাস্তি পেয়েছে। কথাগুলো বলে কোমলনাথ চাটুর্যে বাড়ি থেকে বেরিয়ে গেল। রজতরাও আজকে বিকেলের গাড়িতে উঠে রওনা দিবে শহরে। 7 দিনের ছুটি আগামীকাল শেষ। নবনীরও গ্রাম দেখার শখ মিটে গিয়েছে। দুপুরে ব্যাগে কাপড় ঢোকানোর সময় আবার রজতকে ডাক দিয়ে রজতের দিকে কটমট করে তাকিয়ে নবনী বলল, আচ্ছা, এই শাড়িটার কি প্রবলেম বলো তো? রোজ রাতে শাড়িটাকে কে বার করে? আজব তো। রজত চোখ পাকিয়ে বলল, হ্যাঁ, তোমার শাড়িটা তো রোজ রাতে আমি পরে তারপর বাঁশবাগানে ঘুরে বেড়াই। নবনী রেগে মেগে বলল, ফালতু কথা বলবো না একদম। এখন তো মনে হচ্ছে ভূত গ্রামে নয়, ভূত আমার শাড়িটার উপরে পড়েছে। রজত এবার ঠান্ডা গলায় বলল, আচ্ছা, ওটা তো তোমার পোশাক, তাই না? পরলে তুমি নয়তো কাকিমা পরবে, আমি বা কাকা পরবো না তো। তুমি বারবার আমাকে জিজ্ঞেস না করে একটাবার কাকিমাকে গিয়ে জিজ্ঞেস করলেই তো পারো। না থাক, এই শাড়ি আমি আর বইয়ে শহরে নিয়ে যাব না, এখানেই থাকুক, যার ইচ্ছা সে পড়বে। রজতা নবনীর কথাগুলো শুনে রোয়াকে বসে থাকা হরিহর মুখ টিপে টিপে হেসে আবার কলকিতে টান দিতে লাগল। গল্পটি এখানেই শেষ। প্রিয় দর্শক, নরখাদক পুরো গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্টসে। প্রিয় দর্শক, আপনাদের একটি লাইক ও একটি কমেন্টস আমাদের অনুপ্রেরণা যোগায়। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনে চাপ দিন। আর উপভোগ করুন গল্পের ভূত 914।
দর্শক, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।